আমরা শুরু করি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করে ফেলি। ওকে ওকে নাও। আচ্ছা, তো আমরা যদি মসফেটের, আমি জানি না অনেকে হয়তোবা এই বন্ধের মধ্যে মসফেটের কথা হয়তোবা ভুলেও গেছেন, আমি জানি না মসফেট দেখতে কিরকম, এটা হয়তোবা ভুলে গেছেন অনেকে। তারপরে একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে লাগে মসফেট অনেকটা দেখতে এরকম কিছু একটা ডিভাইস ছিল। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন? সো ইয়েস মসফেট স্যার। দেখতে এরকম ডিভাইস ছিল, এটা ড্রেইন পয়েন্ট বলতেছিলাম আমরা, এটাকে আমরা সোর্স বলতেছিলাম, আর এই পয়েন্টটাকে আমরা গেট বলতেছিলাম, ড্রেন গেট সোর্স। আর অ্যারো সাইনের ডিরেকশন, যদি সোর্স থেকে বাইরের দিকে আউটওয়ার্ড ডিরেকশন হয় অ্যারোটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতেছিলাম এটা একটা হচ্ছে এন টাইপ মসফেট, তাই না? আর কারেন্টের ডিরেকশনটা কি এন টাইপ মসফেটের দিকে জন্য, সেটা হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টের ফ্লোটা হবে। এটাকে আমরা ড্রেন কারেন্ট বলে থাকি, অথবা আউটপুট কারেন্টও বলে থাকি, ঠিক আছে? ওকে ফাইন। সো নাও, যদি আমরা এটা কি আসলো মাঝখানে, ওকে। সো আউটপুট কারেন্টও বলে থাকি আইডি কে, ঠিক আছে? ড্রেন কারেন্ট বা আউটপুট কারেন্ট। সো মসফেটটা দেখতে এরকম, আমরা বেশ কিছু মানে একটু টার্মিনাল গুলো দেখে নিলাম, ড্রেন, সোর্স, গেট, ওকে। সো মসফেটের অ্যাপ্লিকেশন যদি আমি বলি, আমরা অলরেডি জানি, তারপর আমরা একটু রিভিউ করে নিই যে মসফেট আসলে সুইচ হিসেবে ইউজ করি আমরা সাধারণত। কোথায় কোথায় সুইচ হিসেবে ইউজ করি? যেমন হচ্ছে লজিক সার্কিট গুলো আছে যেগুলো, যেমন লজিক সার্কিট বলতে উদাহরণ দিচ্ছি আমি হচ্ছে সেইগুলোকে, যেমন অ্যান্ড গেট, অ্যান্ড, ন্যান্ড, এইগুলো হচ্ছে লজিক সার্কিট, অনেকেই হয়তো এগুলোর সাথে পরিচিত। তারপর নট গেট, তাই না? এগুলো হচ্ছে লজিক সার্কিট। আর ইনভার্টার সার্কিট গুলা, এখন ইনভার্টার সার্কিট গুলা কোনগুলার কথা বলা হচ্ছে? ইনভার্টার সার্কিট গুলা হচ্ছে, আপনারা যদি বাসায় আপনাদের আইপিএস থাকে, আইপিএস এ আপনারা সেই ইনভার্টার সার্কিট পাবেন, ইউপিএস এ আপনারা সেই ইনভার্টার সার্কিট পাবেন। আর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে লাগা অ্যাম্পলিফায়ার হিসেবে। অ্যাম্পলিফায়ারের অ্যাপ্লিকেশনটা হচ্ছে সিগন্যাল অ্যাম্পলিফিকেশন করবে সেটা। সিগন্যাল অ্যাম্পলিফিকেশন বলতে কি বুঝাচ্ছি আমি? আপনার কাছে এমন একটা সার্কিট থাকবে, আপনার কাছে এমন একটা সার্কিট থাকবে, আপনি ইনপুটে একটা ছোট সিগন্যাল দিবেন, এটা হচ্ছে আউটপুটে কি করবে? সিগন্যালটাকে বড় করে দিবে। এই ধরনের সার্কিটকে অ্যাম্পলিফায়ার বলা হয়। সো এই ধরনের সার্কিটকে আমরা সাধারণত অ্যাম্পলিফায়ার নামে চিনে থাকি। সো ইনপুটে ছোট সিগন্যাল থাকবে, আউটপুটে সেটা বড় হয়ে যাবে, গেইন বলে থাকি আমরা, গেইন হয়। আর একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে মসফেটের, সেটা হচ্ছে কি, আমরা মসফেটকে অনেক সময় রেজিস্টার হিসেবে ইউজ করি। কোথায় ইউজ করি এটা? বিশেষ করে আইসি তে, ঠিক আছে? যখন আইসিতে রেজিস্টারের দরকার পড়ে, তখন আমরা আসলে আইসিতে রেজিস্টার হিসেবে ইউজ করি মসফেটকে অনেক সময়, ওকে। আর রেজিস্টার হিসেবে যদি আমি একটু কথা বলি, আপনারা প্রিভিয়াস আপনাদের ক্লাসগুলোতে আপনারা দেখেছিলেন মসফেটকে ইচ্ছা করলে আপনি রেজিস্টার হিসেবে ইউজ করতে পারেন। একটা ভেরিয়েবল রেজিস্টার হিসেবে ইউজ করা যায় কোন রিজনে, সেটা কি মনে আছে সবার? যদি মনে না থাকে আমি একটু রিভিউ করে দিচ্ছি আপনার। ট্রায়াড হ্যাঁ, রিজনে। রাইট রাইট, ভেরি গুড। সো এই ট্রায়াড রিজনেই কিন্তু আমরা মসফেট কে ভেরিয়েবল রেজিস্টার হিসেবে ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আমি যে আঁকতেছি, এটা কি আপনারা দেখতে পারতেছেন? জি স্যার, ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে, তাই না? যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, অবশ্যই বলবেন, ঠিক আছে? ওকে। সো নাও আমরা একটু সামনের দিকে আগাই, নেক্সট স্লাইডের দিকে চলে যাই আমরা। সো আচ্ছা, এটা ক্লিয়ার করতে হবে, তাই তো? ওকে, নাইস। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন একটু চলে আসি আমাদের আজকের টপিক, স্মল সিগন্যাল অপারেশন। সো ফার্স্ট অফ অল বুঝে নেই আমরা স্মল কথাটা দিয়ে আমি কি বলতেছি, ছোট সিগন্যাল। তার মানে আমরা যেই অ্যানালাইসিস নিয়ে কথা বলবো মসফেটের, সেখানে আমরা আসলে খুব ছোট একটা ইনপুট সিগন্যাল নিয়ে চিন্তা করব, ঠিক আছে? একটা ছোট্ট, যদি আমরা একটা এসি সিগন্যাল, খুবই ছোট, কিরকম রেঞ্জ হতে পারে? মিলি ভোল্ট রেঞ্জ হতে পারে। সেই মিলি ভোল্ট রেঞ্জের একটা সিগন্যাল কে আমি যদি ইনপুটে দেই, সেটা কিরকম আউটপুটে পারফর্ম করবে, সেটা নিয়ে আমরা এটা অ্যানালাইসিস করতেছি। এই জন্য এটাকে আমরা বলছি স্মল সিগন্যাল অপারেশন। আর আরেকটা জিনিস আমি একটু বলবো, এই স্মল সিগন্যালটা আসলে আমি দিব হচ্ছে একটা এসি সিগন্যাল, ওকে। এই স্মল সিগন্যালটা আসলে আমি দিব হচ্ছে একটা এসি সিগন্যাল, ওকে।
সো এখন আমি একটু আসি, আমার ডানে একটা কার্ভ আছে, এই কার্ভটা কিভাবে আসলো আমি সেটা একটু খুব ব্রিফলি এক্সপ্লেইন করব আপনাদের কাছে। সেটা হচ্ছে যে আমি যদি একটা সার্কিটের কথা চিন্তা করি, একটা সিম্পল সার্কিট মসফেটের, বাট এটা একটা আসলে এটার একটা নাম আছে এই সার্কিটের, আমি এটার নামটা উল্লেখ করব এখনই আপনাদের কাছে। আচ্ছা, সেটা একটা রেজিস্ট্যান্স, আরডি রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে লাগা এই যে গেটে আমি একটা ডিসি ভোল্টেজ সোর্স দিলাম, তার সাথে আমি একটা এই যে আমার স্মল সিগন্যালটা হচ্ছে লাগে এই এসি সিগন্যালটাই হচ্ছে আমার সেই স্মল সিগন্যালটা। ওকে ওকে, তো আমি এই সার্কিটের এই সার্কিটের কথা যদি আমি বলি, তাহলে এই সার্কিটটা আচ্ছা, এই সার্কিটটা দেখা যাচ্ছে এটা। আচ্ছা জি স্যার। আচ্ছা জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন এই সার্কিটে আমি যদি এই আউটপুটের কথা বলি, মানে এই ডাইরেকশনটার কথা বলি, এখানে যদি আমি একটা কেভিএল আঁকি, আমি যদি একটা কেভিএল করি এইখানে, এই আউটপুটের দিকে যদি আমি একটা কেভিএল করি, কেভিএল করে এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে আমি আসলে উপরের এই ইকুয়েশনটা অ্যাটেইন করতে পারবো। ঠিক আছে, সো আইডি ইজ ইকুয়ালস টু ভিডিডি বাই আরডি মাইনাস 1 বাই আরডি ইনটু ভিডিএল। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, আপনারা এই ইকুয়েশনটার দিকে যদি তাকান, তাহলে আপনি দেখতে পারবেন এটার একটা একটা কম্পোনেন্ট হচ্ছে ভিডিএস আর একটা কম্পোনেন্ট হচ্ছে আইডি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটা ভিডিএস, এই যে দেখতে পারতেছি ভিডিএস ভার্সেস আইডি কার্ভে যদি আমি আঁকি, তাহলে এটা একটা কি হবে, একটা ডাউনওয়ার্ড স্লোপ হবে। দেখা যাচ্ছে এই ব্ল্যাক লাইনটা একটা ডাউনওয়ার্ড স্লোপ। এই ইকুয়েশনটাকে যদি আমি আঁকি, তাহলে হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপ হবে। ঠিক আছে, যেটা নাকি দেখতেই পারতেছি যে আমার ভিডিএস পয়েন্টে এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এবং আইডি এক্সিসে পয়েন্টার নাম উল্লেখ নাই, কিন্তু এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে। দেখা যাচ্ছে সবাই? ওকে ফাইন, গুড। তাহলে আমি একটু এগুলো একটু মুছে দিই আপনাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। সো তো যাতে আমরা পরবর্তীতে আরো কিছু আঁকতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন আবার একটু দেখি আমরা। আচ্ছা, এখন আমি তাহলে এই কাজটা পেলাম, এটা আমি আইডি ভার্সেস ভিডিএস একটা এক্সিসে আমি আঁকলাম। তাহলে আমি লোড লাইনটা, এটাকে আমরা লোড লাইন বলতেছি, এই কার্ভটা পাচ্ছি এই উপরের ইকুয়েশন থেকে। এখন এই একই আইডি ভার্সেস ভিডিএস কার্ভের মধ্যে যদি আমি মসফেটের আইডি ভার্সেস ভিডিএস যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা যদি আঁকি, তাহলে আমি এরকম দেখতেই পারতেছি বেশ কিছু এই যে দেখেন আপনারা, এরকম বেশ কিছু যেমন এইটা, তারপর হচ্ছে এই পয়েন্টটা, তারপরে এই পয়েন্টটা, তারপরে দেখতেই পারতেছি বেশ কিছু কার্ভ পাবো এরকম, তাই না? এরকম বেশ কিছু কার্ভ পাবো। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা, এই যে লাস্টের যেই নীল ইয়াটা দেখতে পারতেছি, এই যে এই কার্ভটা, এই আইডি ভার্সেস ভিডিএস কার্ভটা মসফেটের আসলো কিভাবে, যখন এটার গেট ভোল্টেজটা জিরো। দেখেন এর জন্যই কিন্তু এটার কারেন্টটাও কত, জিরো কিন্তু, তাই না? কারেন্টটাও জিরো, রাইট। আর পরেরটা দেখেন, আমি যখন গেট ভোল্টেজটা আরেকটু বাড়াবো, যখন আমি গেট ভোল্টেজটাকে আরেকটু বাড়িয়ে দিব, তখন কিন্তু আমার কারেন্টটা আরেকটু বাড়বে। আমার যখন গেট ভোল্টেজটা আরেকটু বেশি হবে, তখন কার্ভটা দেখতে এরকম হবে। যখন আরেকটু বেশি হবে গেট ভোল্টেজ, তখন দেখতে কিন্তু এরকম কিছু একটা হবে। তারপরে আপনারা বুঝতেই পারতেছেন যে যত গেট ভোল্টেজ বাড়াবো, তত আমার কারেন্টের পরিমাণটা বাড়লো। ঠিক আছে, এখন এর ফলে যে জিনিসটা ঘটলো, কিছু ইন্টারসেকশন ঘটছে, মানে ছেদ করছে এই সরল রেখাটা। আমার যে অন্যান্য আইডি ভার্সেস ভিডি কার্ভ গুলো আছে, সেগুলোকে কিছু পয়েন্টে ছেদ করছে। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, দেখতে পারতেছি এই যে এ পয়েন্ট, ভিডিএস এক্সিস এ পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ঠিক আছে, আবার হচ্ছে একটা আমি নাম দিছি, দেখা যাচ্ছে কিউ পয়েন্ট একটা নাম দিছি, আবার একটা হচ্ছে বি পয়েন্ট নাম দিছি আমি, আর একটা হচ্ছে নাম দিছি কি, এই সি পয়েন্ট। সি পয়েন্ট। আচ্ছা হ্যাঁ, ওকে, সো এই পয়েন্ট গুলাতে ইন্টারসেক্ট করছে। ওকে, এখন
এই পয়েন্টের মাহাত্ম্যগুলো কি একটু বোঝার চেষ্টা করব আমরা। এই এ পয়েন্টে ভালো করে যদি আমি তাকাই, এ পয়েন্টে আমার ভ্যালুটা কত? ভিডিডি দেখতে পারতেছি, এ পয়েন্টে ভিডিডি। কিউ পয়েন্ট আমি একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে রেখেছি, কিউ পয়েন্ট, আমি এটা পরে বলবো জিনিসটা কি। বি পয়েন্টার দিকে একটু আগাই আমি। বি পয়েন্টার মাহাত্ম্যটা হচ্ছে, একটু ভালো করে তাকিয়ে দেখেন যে বি পয়েন্টটা আসলে আপনার বোঝাচ্ছে কিন্তু ট্রায়াড রিজন এবং স্যাচুরেশন রিজনের মানে একদম এজে যে পয়েন্টটা, তাই না? ট্রায়াড রিজন আর স্যাচুরেশন রিজনের এজে যে পয়েন্টটা, সেটা হচ্ছে বি পয়েন্ট। তার বাঁ দিকে অগ্রসর হলে ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ পয়েন্টটা আসলে আর মানে স্যাচুরেশন রিজনে থাকে না, সেটা কিন্তু ট্রায়াড রিজনে চলে যায়। যেমন হচ্ছে উদাহরণ হচ্ছে সি পয়েন্টটা, ঠিক আছে? তো এই হলো আমাদের বেশ কিছু পয়েন্ট আমরা নিলাম। এখন আমরা যদি একটা ছোট কাজ করি, যে আমার কাছে এখন এ, বি, সি এবং কিউ এই 4টা পয়েন্ট রয়েছে, এবং একটা জিনিস খেয়াল করেন, আমি কিউ পয়েন্টের একটা বৈশিষ্ট্য আপনি যদি খেয়াল করে দেখেন, কিউ পয়েন্টের একটা নাম আছে, এটাকে বলা হয় কিসেন্ট পয়েন্ট বলে। আমরা সাধারণত এটাকে কিসেন্ট পয়েন্ট বলে থাকি অথবা অপারেটিং পয়েন্ট বলে থাকি কিউ পয়েন্টটাকে, ঠিক আছে? এই কিউ পয়েন্টটাকে কিসেন্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট বলে থাকি। এবং বি পয়েন্টটা ভালো করে খেয়াল করেন, বি পয়েন্টের ভ্যালুটাও কিন্তু স্পষ্ট পুরা। যদি আপনি নিচে ইকুয়েশনের দিকে তাকান, ভিজিএস মাইনাস ভিটি দেখতে পারতেছি, ভিজিএস মাইনাস ভিটি মানে ওভারড্রাইভ, যেটাকে আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, ওভারড্রাইভ, রাইট। সো আপনি একটা খেয়াল করে দেখেন, এই কিউ পয়েন্টটা আসলে ওভারড্রাইভ পয়েন্ট এবং ভিডিডি যেটাকে আমরা বলি, তাই না? ওভারড্রাইভ পয়েন্ট এবং ভিডিডির মাঝামাঝি কিন্তু এই কিউ পয়েন্টটা, তাই না? তার মানে এ পয়েন্ট আর বি পয়েন্টের মাঝামাঝি হচ্ছে আমার কিউ পয়েন্টটা, তাই না? তো জি স্যার। এখন এখন আমার কাছে যেই কার্ভ গুলা পাইলাম আমি, আর যেই ছেদ বিন্দু গুলা আছে, সেইগুলাকে যদি আমি একটা সিম্পল অন্য একটা কার্ভে মানে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, যেমন হচ্ছে দেখেন আমার এক্স এক্সিসটা এই কার্ভে, আমার এক্স এক্সিসটা কিন্তু ভিডিএস, তাই না? আমি যদি একটা কার্ভ নেই এরকম, যে আমার ওয়াই এক্সিসটা হবে ভিডিএস এবং এক্স এক্স এক্সিসটা হবে হচ্ছে ভিজিএস, ঠিক আছে? ওয়াই ওয়াই এক্সিসটা ভিডিএস, এক্স এক্সিসটা ভিজিএস যদি নেই, এরকম একটা কার্ভ নেই, তাহলে আমরা দেখতে পারবো আমরা এরকম কিছু একটা কার্ভ পেয়ে যাব, ঠিক আছে? এরকম কিছু একটা কার্ভ পেয়ে যাব। এবং এই কার্ভে যদি আমরা পরপর এই এ, বি, সি তারপর কিউ পয়েন্ট গুলাকে বসাই, তাহলে আমরা মোটামুটি দেখতে, আমি দেখাই, মোটামুটি দেখতে এরকম কিছু একটা কার্ভ পেয়ে যাব। এই যে দেখতে পারতেছি আমরা সবাই, সবাই জি কি স্যার। দেখা যাচ্ছে? রাইট। জি স্যার। যে আমরা তখন জি কিন্তু স্যার। এই যে দেখেন, এই যে আমার এক্স এক্সিসটা এখন হচ্ছে, ভালো করে যদি আপনি খেয়াল করেন, আমার এক্স এক্সিসটা ভিজিএস এবং আমার ভিডিএস হচ্ছে ওয়াই এক্সিসটা। আর এই সেই আমার ভিটিসি কার্ভ বলে থাকি আমরা, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলে থাকি এটাকে। কারণ আমার এক্স এক্সিসও ভোল্টেজ, ওয়াই এক্সিসও ভোল্টেজ, এবং এটাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ বলার অন্যতম কারণ হচ্ছে, সাধারণত আমরা ভিজিএস কে ইনপুট হিসেবে ট্রিট করি আর ভিডিএস কে আউটপুট হিসেবে ট্রিট করে থাকি। রাইট রাইট। সো এর জন্য যখনই একটা ইনপুট আর আউটপুটের রিলেশন চলে আসবে, তখন মনে রাখবেন কথাটা ট্রান্সফার চলে আসে। এর জন্য এটাকে ভিটিসি কার্ভ আমরা বলে থাকি। এবং ওই আগের কার্ভ থেকে যদি আমি ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো এখানে বসাই, তাহলে আমরা এরকম এই বেশ কিছু পয়েন্ট পাই। সি, ওই সেই সি পয়েন্টটা, সেই বি পয়েন্টটা, কিউ পয়েন্টটা, এ পয়েন্টটা, এই পয়েন্টগুলো আমরা পেয়ে যাই। এবং পাওয়ার পরে যখন আমরা বিন্দুগুলোকে যোগ করব, এই সুন্দর কার্ভটা আমরা দেখতে পারি। এই সুন্দর কার্ভের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এ থেকে বি পয়েন্টের মাঝখানে এখানে কিন্তু একটা ভালো রকমের স্লোপ আছে, দেখা যাচ্ছে, বা ঢাল বলতে পারি আমরা, তাই না? একটা ঢাল আছে, বেশ বড় একটা ঢাল আছে এই পয়েন্টে। আর কিউ পয়েন্টটা, মজার ব্যাপার, কিউ পয়েন্টটা ঠিক মাঝ বরাবর, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, কিউ পয়েন্টটা ঠিক মাঝ বরাবর, ঠিক আছে? এখন এই অবস্থায় আমি, এখন যদি এই যে আমার যে স্মল সিগন্যালটা, ছোট হাতের ভিজিএস দিয়ে আমি স্মল সিগন্যাল বুঝাচ্ছি, এই অবস্থায় আমি যদি আহ, এই যে আমার ডিসি ভোল্টেজ গেটে বড় হাতের ভিজিএস, ব্যাটারি যেটার মতো দেখতে যেটা, সেটা দিয়ে যদি আমি অপারেটিং পয়েন্টটাকে একদম
মাঝখানে সেট করতে পারি এরকম কিউ পয়েন্ট যেখানে আছে সেখানে যদি আমি ডিসি ভোল্টেজ কি ভোল্টেজ দিয়ে আমি ডিসি ভোল্টেজ দিয়ে বায়াস করে মাঝখানে নিয়ে আসলাম, এখানে আমি অপারেটিং পয়েন্টে সেট করলাম। তারপরে আমি কি করতেছি, আমি একটা ছোট এসি সিগন্যাল যেটা হচ্ছে ভিজিএস ছোট হাতের সেটা আমি অ্যাপ্লাই করব। সেটা কোনটা, সেটা হচ্ছে আমার এই সিগন্যালটা ছোট দেখতেই দেখাই যাচ্ছে। যদি আমি অ্যাপ্লাই করি, ইন্টারেস্টিংলি যে ঘটনাটা ঘটে এই ছোট সিগন্যালটাই পরবর্তীতে আমার বেশ বড় একটা সিগন্যালে রূপান্তরিত হয়, তাই না? দেখতে পারতেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার ইনপুটের যেই সিগন্যালটা, এটাকে আমরা ইনপুট সিগন্যাল বলতেছিলাম, ঠিক আছে, ছোট এসি সিগন্যাল, স্মল সিগন্যাল যেটাকে আমি শুরুতেই বলছি, ছোট এসি সিগন্যাল। ভিজিএস। সেই স্মল, হ্যাঁ হ্যাঁ ভিজিএস ইনপুটে যেটা দিয়েছি, সেই ছোট স্মল সিগন্যালটা আউটপুটে দেখেন দেখতে উল্টো হয়ে গেছে, তাই না? ইনপুটে যেরকম দিয়েছিলাম আউটপুটে, হ্যাঁ রাইট, ফেজ শিফট করছে, ফেজ শিফট হয়ে গেছে। সো এটা আমাদের ঘটতেছে। এখন আমি একটা আপনাদের এই যে বাঁ পাশে যে সার্কিটটা আছে এই সার্কিট সম্বন্ধে একটা জিনিস, একটু ছোট্ট একটা জিনিস আমি ক্লিয়ার করব। সার্কিটের একটা স্পেশাল নাম আছে, সেই নামটা কি এবং কিভাবে আসলো নামটা আমি সেটা বলবো। বাঁ পাশের সার্কিটটাকে কমন সোর্স অ্যাম্পলিফায়ার বলা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কমন সোর্স, ঠিক আছে? এই সার্কিটটাকে বলা হয় কমন সোর্স অ্যাম্পলিফায়ার। ওকে, কমন সোর্স। এখন এটার নাম কেন কমন সোর্স সেটা একটু বোঝার চেষ্টা করি। একটু ভালো করে খেয়াল করে দেখেন, মসফেট যেটা আমার, মসফেটের ইনপুটে আমরা ইনপুটটা দিয়েছি কিন্তু গেটে, এবং আউটপুটটা আমরা আসলে রিসিভ করব কোথায়, এই পয়েন্টে যেটা নাকি ড্রেনে, ঠিক আছে? এখন যদি আপনি আউটপুটটা আমরা দেখব কোথায়, এই পয়েন্ট, যে ভিডিএসটা দিয়েছি এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যে, এবং ইনপুটটা আমরা দেখব কোথায় দিচ্ছি, কোথায় এই পয়েন্টে। এসি যদি আমি শুধু এসি কনসিডার করি, এসি কনসিডার করলে তখন আর ডিসি থাকবে না, ডিসি থাকবে না, তার মানে আমি ইনপুটটা দিচ্ছি এই পয়েন্টে এবং এই পয়েন্টের মধ্যে। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন আপনার ইনপুট এবং আপনার যে ইনপুট পোর্শন এবং আউটপুট পোর্শনের মধ্যে একটা পয়েন্ট কিন্তু কমন, সেটা কোনটা? আপনার গ্রাউন্ডটা, তাই না? আপনার গ্রাউন্ড পয়েন্টটা, সেই গ্রাউন্ড পয়েন্টটা কোথায় কানেক্ট করা? আপনার সোর্সে। দেখতে পাচ্ছি সবাই? ক্লিয়ার করে দিলাম, আপনার গ্রাউন্ড পয়েন্টটা হচ্ছে সোর্সে কানেক্টেড, তাই না? সো এর জন্যই যেহেতু ইনপুট এবং আউটপুট দুইটারই একটা কমন পয়েন্ট আসছে, সেটার নাম কি? গ্রাউন্ড, এবং সেটা কোথায় কানেক্ট করা? সোর্সে। এর জন্যই সেই কমন পয়েন্টের নামেই এই সার্কিটের নাম কমন সোর্স। বুঝা যাচ্ছে? এর জন্য এটাকে আমরা কমন সোর্স অ্যাম্পলিফায়ার সার্কিট বলে থাকি। সো এই কমন সোর্স অ্যাম্পলিফায়ার সার্কিটের অ্যানালাইসিস থেকে তার ভিটিসি কার্ভটা আমরা এরকম কিছু একটা পাই। ওকে, আচ্ছা, এখন আপনারা একটা জিনিস একটু খেয়াল করে থাকেন, খেয়াল যদি করেন, আমি একটু বলি, আপনারা যদি এর আগের স্লাইডে আমি একটু ফেরত চলে যাই আপনাদের বোঝার সুবিধার জন্য, যে একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই স্লাইডে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এ পয়েন্ট, এই এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে আপনারা একটু চিন্তা করে দেখেন মসফেট কোন রিজনে অপারেট করে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে। দেখেন এই অ্যারো চিহ্ন দেওয়া আছে আপনাদের সুবিধার জন্য, স্যাচুরেশন রিজন। তার মানে এ থেকে বি পয়েন্টের মধ্যে আসলে আপনার মসফেটটা স্যাচুরেশন রিজনে অপারেট করে, আর বি থেকে সি পয়েন্টের মধ্যে এটা অপারেট করতেছে ট্রায়াড রিজনে। হ্যাঁ, ট্রায়াড রিজনে। সো তাহলে এ থেকে বি পয়েন্টে স্যাচুরেশন রিজন। আমি যদি আবার একটু ফেরত যাই এখানে, ওকে, এখানে যদি আমি আবার একটু ফেরত যাই, এই যে খেয়াল করে থাকেন এ থেকে বি পয়েন্টের মধ্যে আমার সেই স্যাচুরেশন রিজন, রাইট? তার মানে একটা জিনিস খেয়াল করে থাকেন, আমি অ্যাম্পলিফিকেশনের জন্য আমি দেখতেই পারতেছি যে আমি ইনপুটে একটা ছোট স্মল সিগন্যাল দিয়েছিলাম, আউটপুটে এটা অনেক বড় হয়ে গেছে, হয়তো বা 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ এরকম বড় হয়ে গেছে, ঠিক আছে? সো এটা আমি পাচ্ছি কোন রিজনে? এ থেকে বি রিজনের মধ্যে, মিন্স স্যাচুরেশন রিজনের মধ্যে। তাহলে আমার আসলে অ্যাম্পলিফিকেশনের জন্য প্রয়োজন কিন্তু স্যাচুরেশন রিজন। এটার কারণ হচ্ছে আমরা দেখতেই পারতেছি স্যাচুরেশন রিজনে একটা ভালো ঢাল বা স্লোপ আছে, এটাই হচ্ছে আসল রিজনটা। এখন যদি কেউ প্রশ্ন করে স্যার যে আমরা কেন ট্রায়াড রিজন নিলাম না, আপনি খেয়াল করে দেখেন বি থেকে সি এর মধ্যে ট্রায়াড রিজন একটু আগে আমি এক্সপ্লেন করেছিলাম,
এবং যদি কথার কথা আমার কিউ পয়েন্টটা এরকম কোনো একটা পয়েন্টে হতো, কিউ পয়েন্টটা বা অপারেটিং পয়েন্টটা বা কি সেন্ড পয়েন্টটা এরকম কোনো একটা পয়েন্টে হতো, এবং এই পয়েন্টে যদি আমি একটা স্মল সিগন্যাল মানে এই সিগন্যালটা অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো? তাহলে কিন্তু এটার স্লোপটা অনেক ছোট। এই স্লোপটা অনেক ছোট হওয়ার কারণে আমার সিগন্যালটা কিন্তু খুব খুব ছোট একটা আউটপুট আসতো, এরকম কিছু একটা আউটপুট আসতো। তাহলে সিগন্যালটা বড় করার জায়গায় বা গেইন করার জায়গায় আমি কি করে ফেললাম? সিগন্যালটাকে ছোট ছোট করে করে ফেললো। ফেললাম বা অ্যাটেনুয়েট করে ফেললাম। এটাকে অ্যাটেনুয়েশন বলে। এবং এখানে আসলে লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন ঘটবে না। লিনিয়ার মানে অ্যাম্প্লিফিকেশন, হ্যাঁ, এখানে আপনার লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন ঘটবে না, কারণ এখানে আমাদের স্লোপটা দেখতেই পারতেছি কনসিস্টেন্ট না, এক এক জায়গায় এক এক রকম একটু চেঞ্জ হয়েছে, যে এই জায়গাটা একটু চেঞ্জ দেখা যাচ্ছে, একটু ঢালু, আবার এই যেখানে আবার স্ট্রেট, তাই না? সো স্লোপটা চেঞ্জ হওয়ার কারণে আপনার আউটপুটের যে সিগন্যালটা পাবেন সেখানে আপনার মানে লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন না হয় নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন হবে। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা একটু যদি মিউট করেন সবাই তাহলে সুবিধা হবে, কারণ অনেক মানে অনেক আওয়াজ হচ্ছে, তো তাহলে অনেকের সমস্যা হবে। যখন আপনারা প্রশ্ন করবেন তখন মিউটটা ওপেন করে তখন আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? সো আমি আবার একটু দেখাচ্ছি। সো তাহলে এখানে অ্যাটেনুয়েশন হবে এবং নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন হয়ে যাচ্ছে আপনার বি থেকে সি পয়েন্টের মধ্যে, দ্যাট মিন্স লিনিয়ার রিজনে। সো আমরা আসলে অ্যাটেনুয়েশন চাই না, আমরা গেইন চাই, এর জন্যই আমরা স্যাচুরেশন রিজনটা সিলেক্ট করেছিলাম। প্রথম কথা হচ্ছে আমার এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আসলে লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন চাই। সো লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন কি জিনিস আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলতে বোঝাচ্ছে আপনার ইনপুট সিগন্যালটা দেখতে এরকম, আপনার আউটপুট সিগন্যালটাও দেখতে এরকম, চেহারায় কিন্তু মিল থাকবে, ইনপুট আর আউটপুট সিগন্যালের চেহারায় মিল থাকবে। তাহলে সে ছোট বড় হতে পারে কিন্তু দেখতে একই রকম হবে। এই ধরনের সিগন্যালের জন্য যে অ্যাম্প্লিফিকেশন হয় সেটাকে লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলে। যদি এরকম হতো আপনার ইনপুট সিগন্যাল দেখতে একরকম কিন্তু আপনার আউটপুট সিগন্যাল কি দেখতে আরেক রকম, তাহলে সেটাকে কিন্তু আমরা লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলি না, নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন বলি। এবং সেটা নয়েজি, মানে আনওয়ান্টেড সিগন্যাল চলে আসে সেখানে, এবং সেটা দিয়ে আসলে ইনফরমেশন বা যদি আমি কথাবার্তার কথা বলি বা হার্টের সিগন্যালের কথা বলি বা অন্য কোনো সিগন্যালের কথা বলি না কেন, এটা আসলে এক্সট্রাক্ট করা বা বের করে নিয়ে আসা সম্ভব হয় না, ঠিক আছে? কারণ এক এক জায়গায় এক এক রকমের আপনারা দেখতেই পারতেছেন অ্যাটেনুয়েশন ঘটেছে, ঘটার ফলে কোনো কিছু আসলে দেখতে এরকম বড় হবে না, দেখতে আরো জিনিসটা আরো ছোট হবে। জাস্ট আমি বোঝানোর জন্য দেখাইলাম, আপনাদেরকে বড় করে এঁকে দেখাইলাম যে আমার বি থেকে সি রিজনে এরকম কিছু একটা নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন চলে আসবে, ঠিক আছে? এর জন্য আমরা যেহেতু নন লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন চাই না এবং অ্যাটেনুয়েশন চাই না, এর জন্য আমরা লিনিয়ার রিজনকে অ্যাম্প্লিফিকেশনের জন্য চুজ করি না। আমরা চুজ করব কোন রিজনটাকে? স্যাচুরেশন রিজনটাকে। অ্যাম্প্লিফিকেশনের জন্য আমরা স্যাচুরেশন রিজনটাকে চুজ করব। ওকে, আচ্ছা, এই পর্যন্ত কারোর কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? কোনো কোশ্চেন আছে কারোর? নো স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, আপনাদের এক্সপেরিয়েন্স কিরকম আমি আসলে বুঝতে পারতেছি না, আমি আসলে অনেস্টলি জিজ্ঞেস করতেছি যে আপনাদের আসলে এক্সপেরিয়েন্স মানে এক্সপেরিয়েন্সটা কিরকম, যে আপনারা কি আসলে কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন কিনা বা কি আমি আসলে জানি না। সো আপনাদের অনেস্ট এক্সপেরিয়েন্সটা কি সো ফার এখন পর্যন্ত, যে হ্যাঁ আসলে ক্লাস করা যাচ্ছে? আচ্ছা, একজন বলছে ভয়েস ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ। কিন্তু বোঝা যাচ্ছে নাকি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি এক্সপ্লেইন করতেছি জিনিসগুলা বোঝা যাচ্ছে কিনা। না স্যার, ক্লাসের মধ্যেই বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে স্যার, সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন তাহলে সামনে এগিয়ে যাই। তাহলে আমাদের প্রাইমারি একটা অবজেক্টিভ হবে, যখন আমি অ্যাম্প্লিফিকেশন করতে যাব তাহলে আমার ফার্স্ট কাজটা হবে, আমি একটু পাশে লিখি, ফার্স্ট কাজটা হবে যদি আমি একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট বানাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এরকম ধরনের একটা সার্কিটের দরকার পড়বে, যার নাকি ইনপুটে আমি একটা ডিসি সোর্স দিয়ে আমি এরকম কিউ পয়েন্ট সেট করব। তাহলে ডিসি বায়াসিং দিয়ে, ডিসি দিয়ে আমি আসলে কিউ পয়েন্টটা সেট করব, ফার্স্ট কথা হচ্ছে এইটা, ঠিক আছে? তারপর এরকম কিছু একটা সার্কিট আমার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, একটা হয়তোবা
আরো অ্যারেঞ্জমেন্ট আছে, কমন সোর্স অ্যাম্পলিফায়ার সার্কিট হতে পারে, একটা সার্কিট বানাবো নিব, তারপর একটা ডিসি বায়াসিং করব, তারপর সেইখানে আমি কি করব, একটা ছোট ছোট একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করব, তাহলে হয়তোবা আমি গেইনটা অ্যাচিভ করতে পারবো। তাহলে এই হচ্ছে আমার এসি অ্যানালাইসিস বা স্মল সিগন্যাল অপারেশনের কিছু বেসিক কথাবার্তা। এবার আমি দেখেন বারবার একটা কথা বলতেছি, পয়েন্ট আউট করতেছি, সেটা হচ্ছে স্মল সিগন্যাল। কেন বারবার আমি আসলে স্মল সিগন্যালের কথা বলতেছি? অনেকে হয়তোবা চিন্তা করতে পারেন যে এটা কেন লার্জ সিগন্যাল হলে সমস্যাটা কি? একটা নর্মাল জিনিস আপনি যদি খেয়াল করে দেখেন, এই সিগন্যালটাকে যদি কয়েকটা ভাবে একটাকে উদাহরণ ব্যাখ্যা দেওয়া যায়, যে আমি যদি এই সিগন্যালটাকে আরেকটু বড় নিতাম, ধরেন কথার কথা আরেকটু বড় সিগন্যাল নিতাম, তাহলে এটা খুবই স্বভাবতই বোঝাই যাচ্ছে সিগন্যালটা আরো বড় হতো, ঠিক আছে? কিন্তু ভালো করে একটা জিনিস খেয়াল করেন, এই পয়েন্টগুলো, এই অংশগুলো এবং এই পয়েন্টগুলো কিন্তু আপনার এ থেকে বি রিজনের বাইরে পড়ে যেত তখন, তাই না? এই পয়েন্টগুলো আপনার এ থেকে বি রিজনের বাইরে পড়ে যেত। তার জন্য যে জিনিসটা ঘটতো, যে আপনার সিগন্যালগুলা তখন এই জায়গাগুলোতে স্যাচুরেশন রিজনে, কোন জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে স্যাচুরেশন রিজনে না থেকে ট্রায়াড রিজনে চলে যেত। এই পয়েন্টগুলা কোথায় চলে যেত? কাট অফে চলে যেত। বুঝা যাচ্ছে? এই পয়েন্টগুলা কাট অফে চলে যেত। সো ইচ্ছা মতো আসলে আমরা বড় সিগন্যাল ইনপুটে অ্যাপ্লাই করতে পারবো না। অ্যাপ্লাই করলে কি হতে পারে? দেখা যাইতে পারে যে আপনি একটা ছোট এসি সিগন্যাল অ্যাপ্লাই করছেন, আউটপুটে দেখা যাইতে পারে যে জিনিসটা কেটে গেছে। কেটে গেছে বলতে কিরকম বোঝাচ্ছি, যে হয়তো বা সিগন্যালটা দেখতে এরকম কিছু একটা হয়ে যেতে পারে, কেটে গেছে এরকম কিছু একটা হতে পারে, যে কেটে গেছে, ঠিক আছে? এরকম ঘটনা ঘটতে পারে কিন্তু, ঠিক আছে? তো এটা একটা কারণ যে আমরা ইচ্ছা করলেও আমরা আসলে বড় সিগন্যাল দিতে পারি না। আচ্ছা, একটু সবাই একটু মিউট করেন, সবাই মিউট করে নেন, তাহলে সুবিধা হবে। সবাই মিউট করে নেন, তাহলে স্যার তার কথা মানে কি আউটপুটটা স্যার চেঞ্জ আসবে স্যার? হ্যাঁ, যদি কি আমরা ইনপুটে অনেক বড় সিগন্যাল দেই, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমরা ইনপুটে স্মল সিগন্যাল না দিয়ে যদি আমরা একটা লার্জ সিগন্যাল অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমরা আউটপুটে দেখেন এরকম সুন্দর আসতেছে না। কিরকম? এই যে এরকম আসতেছে না, এই যে আপনাদের ব্লু কালার দিয়ে আঁকা এরকম সুন্দর আউটপুট আসতেছে না। আপনার কিরকম আসবে তখন? হয়তো বা এরকম কেটে যাবে, এই যে উপরের অংশটা দেখেন ক্লিপ হয়ে গেছে, বা নিচের অংশটা দেখবেন যে ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে চেহারা মিলতেছে না, আর লিনিয়ার থাকতেছে না, ঠিক আছে? এইরকম ঘটনা ঘটবে, ঠিক আছে? এটা হচ্ছে লার্জ সিগন্যাল নিলে এরকম ঘটনা ঘটতে পারে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা তো সিগন্যালই, তাই না? এগুলো তো সব হচ্ছে সিগন্যালই, এসি বলেন ডিসি বলেন, এগুলো তো হচ্ছে সব সিগন্যালই। তাহলে খুবই কমন জিনিস, আমি জাস্ট নর্মাল একটা জিনিস বলি, আমি যদি এসি সিগন্যাল আর ডিসি সিগন্যাল যদি একই লাইনে জোড়া দিয়ে দেই, যেমনটা আপনাদের সার্কিটে বাঁদিকে দেখানো হয়েছে, আসলে এটা হবে কি, এটার কারণে যে জিনিসটা ঘটবে, এই যে আপনার যে মাঝখানের যে কিউ পয়েন্টটা, ছোট যে কিউ পয়েন্টটা, এই কিউ পয়েন্টটা আপনি ডিসি দিয়ে সেট করার পরে যখন আপনি একটা এসি সিগন্যাল, ছোট একটা এসি সিগন্যাল অ্যাপ্লাই করবেন, আসলে এই কিউ পয়েন্টটা উপর নিচে বারবার শিফট করতে থাকবে, ঠিক আছে? বারবার যখন স্মল সিগন্যাল অপারেশনটা চলবে, তখন এটা বারবার উপর নিচে শিফট করতে থাকবে, ঠিক আছে? ওই যে যোগ বিয়োগ হবে, ঠিক আছে? কারণ আমি একটা ডিসি সিগন্যাল বা ডিসি বায়াসিং সিগন্যালের সাথে আমি একটা ছোট্ট এসি সিগন্যাল যোগ করছি, যার ফলে আপনার আউটপুটটাও এরকম এরকম একটা ফ্লাকচুয়েটিং ডিসির মতো ক্রিয়েট হবে, যেটার কারণে নাকি আপনার এই স্মল সিগন্যাল অপারেশনে আপনার ইয়াটা শিফট হবে, এবং এটার কারণেই আপনি আসলে আউটপুটে এরকম একটা সিগন্যাল পাচ্ছেন, ঠিক আছে? ওকে, সো ফাইন। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি, তাহলে এখন আমাদের আরেকটা আমরা কিছু, আচ্ছা একটু সবাই মিউট করেন, আমি গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি, আমি জানি না আপনারা কি কেউ রাস্তায় দাঁড়িয়ে আছেন নাকি যে আমি গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি? স্যার আমি আছি স্যার। ও, রাস্তায় আছেন একদম। এখানে কি নেটের স্যার অবস্থা আমার ভালো? জি স্যার, আমি বাসা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে আছি স্যার। হাফ কিলোমিটার দূরে আপনার প্রবলেম হচ্ছে না? এক লাথি আচ্ছা মিউট করে নেন, ঠিক আছে? মিউট করে নেন, সবাই মিউট করে নেন, তাহলে ভালো হবে, ঠিক আছে? না হলে আসলে স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার।
বুঝতে পেরেছি। না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আসলে আপনারা অনেক এফোর্ট দিয়ে আসলে ক্লাসটা করতেছেন, এটা আমি বুঝতে পেরেছি। এটা ওসিএস আসলে স্যার ওই প্রথম দিকের পার্টটা আমি বুঝি নাই আচ্ছা আচ্ছা, কোন অংশটা আমাকে একটু বলেন। স্যার। ওই যে প্রথম দিকে ওসিডি যেটা হচ্ছে যে, আমার যে ইয়াগুলো সিগন্যালটা কেটে যাচ্ছিল, মানে ওকে আমি ওকে ওকে। একই রকম সিগন্যাল পাচ্ছিলাম না স্যার। আচ্ছা আচ্ছা, সিগন্যাল কাটার যেটা, সিগন্যাল কাটার জি ক্ষেত্রে স্যার। বলতেছিলাম যেটা, যে আমি এখন তো বলতেছি কি আইডিয়াল কেস স্মল সিগন্যাল দিচ্ছি। যদি আমি স্মল সিগন্যালের পরিবর্তে আমি যদি একটা লার্জ সিগন্যাল অ্যাপ্লাই করতাম, স্মল সিগন্যাল না বলে লার্জ সিগন্যাল অ্যাপ্লাই করতাম, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? সেই ক্ষেত্রে কি হতো একটু ভালো করে চিন্তা করে দেখেন। তখন এই লার্জ সিগন্যাল যদি আমি অ্যাপ্লাই করি, তখন আসলে আমার আউটপুট যেটা সেটাও চেঞ্জ হয়ে যেত, সেটাও কি হতো, বড় হইতো আসলে। ছোট জায়গায় বড় আগে ছোট সিগন্যাল অ্যাপ্লাই করছিলাম, তাতেই আমি আউটপুট বড় পেয়েছিলাম। এখন যেহেতু ইনপুটেই বড় সিগন্যাল অ্যাপ্লাই করতেছি, আউটপুটটা কি পাবো, আরো বড় পাবে। এইটার কারণে আপনি দেখেন এ আর বি পয়েন্টের বাইরে যে অংশগুলো যাবে, সেই পোর্শন গুলা কিন্তু আপনার কেটে যাবে। কারণ এই অংশটা চলে গেছে কোথায়, এই অংশটা নিচের এই অংশটা চলে গেছে ট্রায়াড রিজনে, লেগ রুম বলে থাকি এটাকে কি বলি আমরা, লেগ রুম। কারণ নিচের অংশ দেখা যাচ্ছে সিগন্যালের যে নিচের অংশ, ঠিক আছে, এই নিচের অংশকে আমরা সাধারণত লেগ রুম বলে থাকি। ঠিক আছে, নিচের যে পা গুলা চোখা চোখা ইয়াগুলো দেখতে পারতেছি, এইগুলা এই যে এই পোর্শন গুলাকে আমরা লেগ বলে থাকি। এবং দেখতে পারতেছি এটা বি 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 যে এই যে এই দাগটা যেটা আমি দিয়েছি, এই দাগটার নিচে, এই যে এই দাগটার নিচে, তাই না, এই যে এই দুইটা অংশ, সো এটাকে বলা হয় লেগ রুম। তাহলে লেগ রুমটা কেটে যাচ্ছে, ঠিক আছে, কেটে যাচ্ছে না, আসলে ডিস্টরশন হচ্ছে। কেন ডিস্টরশন হচ্ছে? কারণ এটা আসলে ট্রায়াড রিজনে চলে যাচ্ছে। আমাদের মনে থাকার কথা যে আমরা বি থেকে সি রিজনটা আসলে ট্রায়াড রিজন। আর আমরা যদি উপরের অংশটা খেয়াল করে থাকি, যে এটা আমার হচ্ছে হেড রুম, মাথা, সিগন্যালের মাথা, আউটপুটের সিগন্যালের মাথা, হেড রুম বলতেছি। এর জন্য হেড রুমটা এই জায়গাটায় কেটে যাচ্ছে, এটাকে আমরা বলতেছি কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে? কারণ এই জায়গাটায় এর এই অংশটা কিন্তু কাট অফ, ঠিক আছে, এটা কিন্তু কাট অফ রিজন। আপনি যদি এর আগের স্লাইডটা, আমি এটা একটু মুছে দেই। আচ্ছা, যদি আমি আগের স্লাইডটাতে ফেরত যাই, ঠিক আছে, আগের স্লাইড এটাতে যদি ফেরত যাই, মুছে দিই সবকিছু, তাহলে দেখতে পারবেন এই জায়গাটায় এই যে এই এর অংশটা কিন্তু এই যে দেখতে পারতেছি কাট অফ, এই যে এটা কিন্তু ভিজিএস যখন আমার মসফেট বন্ধ তখন ছিল, সো এটা আসলে কাট অফ। তাহলে এর জন্য আসলে কেটে যাচ্ছে সিগন্যাল। আর বির বাইরে যদি চলে যায়, বি থেকে সির মধ্যে যদি সিগন্যালটা থাকে, সেটা হচ্ছে ট্রায়োড, তখন আমরা ডিস্টরশন পাবো। ওকে, সো এই ঘটনাটা ঘটবে। সো আমি আবার ফেরত যাচ্ছি, এখন আবার এখানে আসি। আচ্ছা, যদি এখন আমরা তো একটা আইডিয়াল সিনারিও চিন্তা করছি, যে আমরা কিউ পয়েন্টটাকে ইচ্ছা করেই একদম সুন্দর মাঝ বরাবর একটা পয়েন্টে নিয়ে নিছি, তাই না, যাতে আমার এ থেকে বি এর মধ্যে সমান দূরত্ব থাকে, এবং আমি দুই দিকেই সমান পরিমাণ বড় সিগন্যাল পেতে পারি, যাতে দুই দিকেই সিগন্যালটা না সমস্যা করে, হয় কেটে যায় অথবা ডিস্টর্টেড হয়ে যায় বা নয়েজ হয়ে যায়, তাই না। এমন ভাবেই আমরা ইচ্ছা করলে বাঁ দিকে নিয়েছি। কি হবে যদি আমি সিগন্যালটাকে এই মানে সুন্দর মাঝখানে, মানে ডিসি বায়াসিংটা এই মাঝ বরাবর না করে, আমি যদি ডিসি বায়াসিংটা করি, এই যে ডিসি বায়াসিংটা এই মাঝ বরাবর, এই মাঝ বরাবর না করে আমি ডিসি বায়াসিংটা এই বি পয়েন্টটা যেখানে দেখতে পারতেছি এরকম কোনো একটা অংশে করি, তাহলে কি হবে, কেউ বলতে পারবেন কি হতে পারে? যদি কিউ পয়েন্টটা এখানে না থেকে আমার কিউ পয়েন্টটা এই পয়েন্টে থাকে, তাহলে কি হবে বলতে পারবেন? এনিওয়ান, কি হতে পারে? কেউ অ্যান্সার করতে স্যার চাচ্ছেন? সুইচ হিসেবে কাজ করতে পারে। তখন তো স্যার ট্রায়াড রিজনে চলে যাবে স্যার। রাইট, ভেরি গুড ভেরি গুড। তখন ভালো করে খেয়াল করে দেখেন, তখন হচ্ছে যে আমার কিন্তু এই জায়গাটায় আমি যদি এটা নতুন কিউ পয়েন্ট হয় আমার, তখন আমি যদি আমি একটা এসি, ওই যে এসি সিগন্যাল যেটা সেটা অ্যাপ্লাই করি স্মল, তখন কিন্তু এটার একটা অংশ আসলে ট্রায়াড রিজনে ঢুকে যাচ্ছে, তাই না। আর একটা সেকশন ঠিক আছে সেটা ইয়াতে থাকবে, স্যাচুরেশনে থাকবে, কিন্তু একটা অংশ কিন্তু ট্রায়াডে চলে যাবে। ট্রায়াডে গেলেই সেখানে কি চলে আসবে, কি চলে আসবে, ডিস্টরশন চলে আসবে, তাই না। ট্রায়াডে গেলেই ডিস্টরশন চলে আসবে। এবং ডিস্টরশনটা কোন অংশে হবে, লেগ রুমে হবে নাকি হেড রুমে হবে, এটা কেউ বলতে পারবেন?
এটার উত্তরটা আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো। স্যার এই যে লেক দেখেন, রুমে হবে স্যার। হ্যাঁ লেগ লেগ রাইট এক্স্যাক্টলি লেগ রুমে হবে, ভেরি গুড। এটা আমি একটু দেখা দিচ্ছি লেগ রুমে কেন হচ্ছে, কারণ চিন্তা করেন এই যে আমি বলছিলাম যে বি এর কাছে যদি হয় কিউ পয়েন্টটা, তাহলে দেখেন এখানে যখন আমি এসি সিগন্যাল অ্যাপ্লাই করব তখন অবশ্যই বুঝতেই পারতেছি বি এর নিচে আমার লেগ রুমটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আসলে লেগ রুমে ডিস্টরশন হবে অবশ্যই। আর যদি আমার সিগন্যালটা এ এর কাছে থাকে, মানে সরি সিগন্যাল বলতেছি কিউ পয়েন্টটা যদি এ এর কাছে থাকে, তাহলে আমি বুঝতেই পারতেছি হেডরুমটা, দ্যাট মিন্স উপরের অংশটা কি হয়ে যাবে, কেটে যাবে, কারণ ওখানে এই অংশটা কিন্তু কাট অফ, সো এটা ক্লিপড হয়ে যাবে, তাই না? এটা বুঝতে পারছি জি স্যার। যেটা ক্লিপড হয়ে যাবে। এটা দেখলে এটা এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই জায়গাটায় এই যে দেখি আমরা যদি আমরা এর কাছে এখানে কোথাও কিউ পয়েন্টটা নিতাম, তাহলে দেখতেই পারতেছি এই অংশটা পুরোটাই কাট অফ। সো আমরা যদি একটা স্মল সিগন্যাল এখানে আমরা অ্যাপ্লাই করতাম, এটা স্মল সিগন্যাল আমরা অ্যাপ্লাই করতাম, তাহলে বুঝতেই পারতেছি আমার যে হেডরুমটা আছে সেটা কি হয়ে যাবে, এই এর এর দিকে চলে যাবে, এবং সেটা যেহেতু কাট অফ সেখানে, তাই আমরা বলতেছি যে ক্লিপড হয়ে যাবে, কেটে যাচ্ছে, সহজ কথাটা কেটে যাচ্ছে। ওকে, সো এই ছিল কিন্তু আমাদের লাস্ট থিওরি ক্লাস ইউআইইউ তে আর কি, ফিজিক্যালি ফেস টু ফেস থিওরি ক্লাসে আমরা কিন্তু এই পর্যন্ত আসলে ডিসকাস করেছিলাম। আমি জাস্ট একটা ছোট রিভিউ দিলাম, কারণ অনেকদিন পরে আমরা ক্লাস করতেছি, তার জন্য আসলে অনেকেই ভুলে গেছি, জাস্ট একটা রিভিউ দিয়ে রাখলাম আমরা, ঠিক আছে? ওকে, আচ্ছা এইবার আমি আসি। দেখেন এইখানে আমি অলরেডি এটা ব্যাখ্যা করে দিয়েছি আপনাদেরকে, এই স্লাইডে যে কন্টেন্টটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করেন। এখানে দুটা পসিবিলিটির কথা বলছে, যদি কিউ পয়েন্টটা মাঝ বরাবর না থেকে কিউ পয়েন্টটা যদি এরকম একটা পয়েন্টে থাকে বা কিউ পয়েন্টে এরকম একটা পয়েন্টে থাকে তাহলে কি হবে। আমি অলরেডি এটা অ্যান্সার করেছি। কিউ পয়েন্টটা যদি কিউ টু এই পয়েন্টে থাকে, তাহলে আসলে যে জিনিসটা ঘটবে, লেগ রুমের ডিস্টরশন ঘটবে, এই যে ডিস্টরশন ঘটবে, কেননা এটা আসলে কোন রিজনে চলে যাবে, ট্রায়াড রিজনে। আর যদি কিউ পয়েন্টটাকে আমি মাঝ বরাবর না সেট করে কিউ ওয়ান এই জায়গাটায় সেট করি, যেটা নাকি আমার এ পয়েন্ট ছিল যেটা, সেই এ পয়েন্টের কাছাকাছি সেট করি, তাহলে যে জিনিসটা ঘটবে, এটা এই অংশটা হচ্ছে আমার আসলে কাট অফ, তার মানে ক্লিপড হয়ে যাবে, আমার আউটপুট সিগন্যালটা আসলে তাহলে ক্লিপড হয়ে যাবে। সো তার মানে এটা আসলে আমার হেডরুমটা, এটা আমার হেডরুমটা ক্লিপড অফ হয়ে যাবে। সো Q2 এই অংশটার জন্য লেগ রুমে সিগন্যাল ডিস্টরশন, Q1 এর জন্য হেডরুমটা ক্লিপড অফ হয়ে যাচ্ছে। সো এই ছিল আমাদের এটার এক্সপ্লেনেশনটা। এবার আমরা চলে যাই। এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, সরি আপনারা একটা জিনিস একটু যদি খেয়াল করেন, এর আগের সার্কিটে এই সার্কিটটার কথা আপনারা একটু চিন্তা করেন, সার্কিটটার কথা যদি আমি একটু স্পেসিফিক্যালি বলি, দেখেন এখানে সুন্দর গেটে বায়াসিং এর জন্য আমি জাস্ট একটা সুন্দর ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছি। তো প্র্যাকটিক্যালি আসলে এরকম ডিসি ভোল্টেজ দিয়ে সরাসরি বায়াসিং করা হয় না, ঠিক আছে? সো আমরা এই সার্কিট বা এই সার্কিটটা বায়াসিং এর জন্য বেশ কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করে থাকি, সেই টেকনিক গুলো নিয়ে আমরা অল্প কিছু কথা বলবো, ঠিক আছে? জেনে রাখবেন, ঠিক আছে? এই সবাই একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন, সুবিধা হবে সবার জন্য, এটা সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা একটু খেয়াল করি যে আমাদের আমরা স্মল সিগন্যাল অ্যানালাইসিসে ছিলাম। সো অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের সার্কিট আঁকতে হবে, সার্কিট সলভ করতে হবে। সো সেই ক্ষেত্রে সার্কিট সলভ করার ক্ষেত্রে সুবিধার জন্য আমরা যেই কাজটা করব, আমাদের যে মসফেটটা ছিল আমরা তো সরাসরি সলভ করতে পারবো না এই ছবি দিয়ে। সো এই যে মসফেটটা, সেই মসফেটটাকে আসলে আমরা এই যে এই মসফেটটাকে দুই ভাবে চেঞ্জ করে নিতে পারি, হয় এই সার্কিট আঁকতে পারি, না হয় এই সার্কিট আঁকতে পারি। সো এটাকে সার্কিট সলিউশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটাকে বলে থাকি আমরা স্মল সিগন্যাল ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল। এটা শুধুমাত্র স্মল সিগন্যালের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সো আপনি দেখতেই পাচ্ছেন এই যে গেট, ড্রেন এবং সোর্স, এই সেই গেট, এই সেই সোর্স এবং ড্রেন, এর মাঝখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, এটার ভ্যালুটা আমি দেখতে পারতেছি জিএম ভিজিএস। সো এই জিএম ভিজিএস কি জিনিস? ভিজিএস জিনিসটা হচ্ছে দেখতেই পারতেছেন
লিখতেছি যে আমার গেট থেকে সোর্সের মধ্যে এটা কিন্তু ছোট হাতের ভিজিএস, দ্যাট মিন্স এসি সিগন্যাল। এই ভিজিএসটা কিন্তু আসলে আমার এসি। তাহলে ভালো করে একটু চিন্তা করে দেখেন, এরকম সার্কিট হওয়ার কারণটা কি? এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট হলো কেন মসফেটের? এটা খুবই কমন, এটা খুবই কমন কোশ্চেন। কেন আমরা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স দিলাম? তাও আবার ডিপেন্ডেন্ট, শুধু ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সই না, এই ডিপেন্ডেন্সিটা ভোল্টেজের উপরে কেন? কারেন্ট সোর্সটা কিন্তু ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপরে, ভিজিএস এর উপরে, তাই না? এটাকে আমরা জানি কি বলে থাকি? আমরা ডিসি সার্কিট বা সার্কিট শিখেছি, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট কারেন্ট কারেন্ট সোর্স, যেটা নাকি ভোল্টেজের উপর ডিপেন্ড করে নাকি। হ্যাঁ, তো এরকম ধরনের কেন হলো? খুবই সিম্পল কোশ্চেন, চিন্তা করে দেখেন মসফেটের কথা। আচ্ছা, সবাই একটু মিউট করে নেন, কারটা জানি মিউট করা নাই, কারণ কথা শোনা যাচ্ছে অনেক। মিউট একটু সবাই মিউট, করতেছে, দুইজন মিউট করতেছে না। একটু অল কষ্ট টাইম করে সব, গ্যালাক্সি একটু J6 প্লাস আছে একজন, উনি একবারের জন্য মিউট করতেছে। আবার একটু সালমান কষ্ট করে, আপনারা একটু সবাই, হ্যাঁ একটু কষ্ট করে সবাই একটু মিউট করে নিই, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, সবার বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ। সো আমরা একটু দেখি, এটা কিন্তু এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা কিন্তু আমার ভোল্টেজ ভিজিএস এর উপর নির্ভর। তার মানে এই প্রান্তে যেই ভোল্টেজটা পাবো এই দুইটা টার্মিনালের মধ্যে, সেই ভোল্টেজের উপর নির্ভরশীল। এবং কেন এরকম হলো, এটা হচ্ছে আসল কথা। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, একটু চিন্তা করে দেখেন, প্র্যাকটিক্যালি মসফেটে আপনি যত বেশি গেট ভোল্টেজ দিবেন, গেটে গেটে আপনি যত বড় ভোল্টেজ দিবেন, আপনার ড্রেন বা আউটপুট কারেন্ট তত বড় হবে। তাহলে গেটের উপর, গেটের ভোল্টেজের উপরে আপনার আউটপুট কারেন্টটা নির্ভর করতেছে সেটা কত বড় হবে। দেখেন সেটারই কিন্তু রিপ্রেজেন্টেশন এইটা। এই ভিজিএস টা হচ্ছে গেটের ভোল্টেজ, এটা যত বড় হবে এই কারেন্টের ভ্যালুটাও কিন্তু তত বাড়বে, তাই না? এবং এই কারেন্টটাই কিন্তু ড্রেন থেকে সোর্সের দিকে, দ্যাট মিন্স আপনার আউটপুট কারেন্ট। ঠিক আছে, সো এইটা মানে এরকম ইকুইভ্যালেন্ট সার্কিট হওয়াটা পুরোটাই লজিক্যাল আসলে। ঠিক আছে, আচ্ছা। সো আমার কাছে কেন তাহলে দুইটা ডিফারেন্ট মডেল, বাঁদিকে এক ধরনের সার্কিট, ডান দিকে আরেক ধরনের সার্কিট কেন? বাঁদিকের সার্কিটটা আসলে রিপ্রেজেন্ট করে মাচ মোর আইডিয়াল আইডিভিডি ক্যারেক্টারিস্টিক কার্ভ, দ্যাট মিন্স দেখতে কিরকম, এরকম কিছু একটা, যেখানে আমি কোনো প্র্যাকটিক্যাল জিনিসটা কনসিডারই করতেছি না। প্র্যাকটিক্যাল বলতে কি বোঝাচ্ছি, যে আমরা ধরে নিচ্ছি স্যাচুরেশন রিজনে কারেন্টটা আমার কনস্ট্যান্ট থাকে। দ্যাট মিন্স স্যাচুরেশনে আমার কারেন্টটা কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে R0 এর ভ্যালু আসলে ইনফাইনাইট, ইনফাইনাইট কল্পনা করা। ঠিক আছে, এইটার জন্য আমরা এই মডেলটা ব্যবহার করব। কিন্তু যদি আমরা প্র্যাকটিক্যাল বা বাস্তবমুখী সার্কিটের কথা চিন্তা করি, তাহলে আমাদের আসলে অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম কিছু একটা হয়ে যায়, যেখানে নাকি আমার স্যাচুরেশন রিজনটা কারেন্টটা কনস্ট্যান্ট থাকে না, এটা একটা স্লপ তৈরি হয় বা ঢাল তৈরি হয়। দ্যাট মিন্স সেখানে কিন্তু R0টা কি নাই, ইনফাইনাইট নাই, নট ইকুয়ালস টু ইনফাইনাইট। আচ্ছা, আপনারা কি এই আমার যে এই যে ব্ল্যাক রিজনে লেখা দেখতে পারেন? জি স্যার, ওখানে ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। আমি আসলে শিওর না, এর জন্য একটু জিজ্ঞেস জি করলাম। স্যার, দেখা যায়। থ্যাংক ইউ। ওকে, ফাইন। আচ্ছা, সবাই আবার মিউট করে নেন। সো এখানে কিন্তু আমার প্র্যাকটিক্যাল যখন আমি কথা বলতেছি, তখন আমার অ্যাকচুয়ালি আইডিভিডি ক্যারেক্টারিস্টিক কার্ভটা দেখতে এরকম হয়। আমার স্যাচুরেশন রিজনটাতে একটা স্লপ থাকে, সেই স্লপটাতে থাকার কারণে আমার আউটপুট রেজিস্ট্যান্স যেটা R0, সেটা কিন্তু নট ইকুয়ালস টু ইনফাইনাইট হয়। এই আউটপুট রেজিস্ট্যান্স নট ইকুয়ালস টু ইনফাইনাইট হওয়ার কারণে তার মানে একটা ফাইনাইট ভ্যালু, একটা নির্দিষ্ট ভ্যালু আছে। সেই ভ্যালুটা কিরকম, আমি যদি সেই ভ্যালুটার কথা আরো ক্লিয়ারলি উল্লেখ করি, তাহলে সেটা আসলে এই যে এখানে আছে 10 কিলো ওহম অথবা 1000 কিলো ওহমের মতো হয় ভ্যালুটা প্র্যাকটিক্যালি। এটা সাধারণত 10 কিলো ওহম থেকে 1000 বা 1 মেগা যেটাকে বলতেছি ওহম, সেই রেঞ্জের হয়ে থাকে এই ভ্যালুটা। তাও অনেক বড়, বাট এটা একটা ইনফাইনাইট ভ্যালু না, ফাইনাইট ভ্যালু। ঠিক আছে, সো প্র্যাকটিক্যাল কথা কনসিডারেশন যদি নেই আমরা, তখন কিন্তু আমরা এই সার্কিটটা আমাদের ব্যবহার করতে হবে। দেখতেই পারতেছি সেই ক্ষেত্রে জাস্ট আগের সেম এই সার্কিটটার মতোই, খালি কি হয়েছে, আমার ড্রেন থেকে সোর্সের মধ্যে এই R0 যেহেতু একটা ফাইনাইট ভ্যালু, এটা আমাদের আঁকতে হবে। এই যে দেখতেই পারতেছি ড্রেন থেকে সোর্সের মধ্যে আমরা R0 প্যারালাল করে দিয়েছি এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের সাথে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের স্মল সিগন্যালের ইকুইভ্যালেন্ট মডেল। সো
আমরা আমাদের ম্যাথের জন্য আমরা দেখব যে আমরা প্র্যাকটিক্যাল একটা সার্কিটের কথাই বলবো, এবং এটার জন্য আমরা আসলে এই ডানের দিকের যে সার্কিটটা ইকুইভ্যালেন্ট সার্কিটটা সেটা কনসিডার করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা চলে যাই নেক্সট স্লাইডের দিকে। তো এখানে আমরা কিছু প্যারামিটার দেখলাম, আমি আবার একটু ফেরত আসি। এখানে কিছু প্যারামিটার অদ্ভুত, এগুলা দেখলাম, আমরা চিনেছি, আমি জানি না এটা আমি কি ক্লাসে এক্সপ্লেন করেছিলাম নাকি আপনাদের কাছে। দেখেন এখানে জিএম বলে একটা প্যারামিটার আছে, দেখতে পাচ্ছেন জিএম। এই জিএম প্যারামিটারটা কে বলা হয়? জি ট্রান্সকন্ডাক্টর। স্যার। এটা কি ক্লাসে এক্সপ্লেন করা হয়েছিল? না ট্রান্সকন্ডাক্টরটা স্যার। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নতুন জিনিস, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন জিএম আর আর0 নিয়ে একটু কথা বলবো। জিনিসটা কি, কিভাবে আসলো, এবং আরেকটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে আমরা কেনই বা আসলে স্মল সিগন্যাল নিয়েই কথা বলছি। এটা ওই যে ওইখানে যদি আমি একটা এক্সপ্লেনেশন দিয়েছি, কিন্তু আরেকটা এক্সপ্লেনেশন আছে এটার পিছনে, আমরা দেখতে পারবো কেন আসলে স্মল সিগন্যাল। দুইটা এক্সপ্লেনেশন আমি বলেছিলাম, দুইটা ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে বড় যদি সিগন্যাল নেই তাহলে দুই দিকে হেডরুম লেগরুমে সমস্যা হবে, আরেকটা কারণ আছে সেটা আমি দেখাবো। আচ্ছা, তো দেখেন এখানে কি বলেছে যে আমার আর0 সম্পর্কে এখানে একটা কথা উল্লেখ করেছে। আসলে প্র্যাকটিক্যাল সার্কিট গুলোতে আর0টা কনসিডার করতে হয়, এবং এটার ভ্যালুটা আমরা অলরেডি দেখেছি 10 কিলো থেকে কত 1 মেগার মধ্যে ভ্যারি করে। সো এইটার কারণে যে প্রবলেমটা হয়, আমার যে গেইন বলতে কি বোঝাচ্ছি, ভোল্টেজ গেইন, এই এভি এভি এইভাবে গেইন লেখা হয়, এটাকে এইভাবে রাখা হয়, আউটপুট এসি ভোল্টেজ ডিভাইডেড বাই ইনপুট এসি ভোল্টেজকেই আসলে আমরা গেইন বলি। এই আর0 মানে প্র্যাকটিক্যাল সার্কিট কনসিডারেশনের কারণে এই গেইনের ভ্যালুটা আসলে কমে যায়। ঠিক আছে, এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে আসলে আমাদের সার্কিটের মধ্যে। সো আসলে আর0 এর ভ্যালুটা আমার যত বড় হবে তত আমার গেইনটা ভালো আসবে। আচ্ছা, চলে যাই আমরা এখন পরের সার্কিটে। এইবার আসতেছি আমরা অ্যামপ্লিফিকেশন নিয়ে কথা বলবো। এখানেই আমি পাবো আমার দ্বিতীয় এক্সপ্লেনেশনটা কেন আসলে আমরা স্মল সিগন্যাল কনসিডার করছি। আবারও বলতেছি, আমরা কিন্তু একবার দুইটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা দিয়েছি যে যদি বড় সিগন্যাল দিয়ে দিই ইনপুটে তাহলে হেডরুম লেগরুমে ডিস্টরশন ঘটবে বা ক্লিপ অফ হবে, কিন্তু আরেকটা ব্যাখ্যা আমি দেইনি, এখন এটা আমি দিব। আমি যদি একটা সিগন্যালের কথা চিন্তা করি এরকম, দ্যাট মিনস হচ্ছে ছোট হাতের ভি বড় হাতের জিএস দিয়ে আমি এটা বোঝাচ্ছি যে এই সিগন্যালের মধ্যে এসি এবং ডিসি দুইটা অংশই আছে, এসি প্লাস ডিসি। তার মানে ডিসি বলতে ডিসি বায়াসিং এর যে ডিসি ভোল্টেজটা, ডিসি বায়াসিং, আর এসি হচ্ছে আমার সেই নেসেসিটি বা ডিজায়ার্ড স্মল সিগন্যালটা, এটা হচ্ছে আমার সেই স্মল সিগন্যালটা। আর ডিসিটা হচ্ছে আমার সেই বায়াসটা, কিউ পয়েন্ট বানানোর জন্য যে বায়াসটা, কিউ পয়েন্টে মাঝখানে আনার জন্য যে বায়াসটা। সো আমি ছোট হাতের ভি বড় হাতের জিএস দিয়ে এসি প্লাস ডিসি দুইটা অংশ বোঝাচ্ছি। ডিসির জন্য আমি সব নোটেশন বড় হাতের ব্যবহার করব, দ্যাট মিনস আমি যদি এই ইকুয়েশনের দিকে তাকাই, এই অংশটা সবকিছু বড়, তার মানে এটা ডিসি বোঝাচ্ছে। এই অংশটা সবকিছুই ছোট, তার মানে এটা এসি বোঝাচ্ছে। এবং আমি যদি আমাদের আমি কোন রিজনে কাজ করতেছিলাম, আমি স্যাচুরেশন রিজনে কাজ করতেছিলাম। স্যাচুরেশন রিজনের সূত্র হচ্ছে হাফ কেএন, তারপর কি ওভারড্রাইভ ভোল্টেজ এর হোল স্কয়ার। মানে ওভারড্রাইভ ভোল্টেজ মানে কি ভিওভি যেটা ছিল, ভিওভি হোল স্কয়ার ছিল যেটা, সেটা মানে হচ্ছে কিন্তু বোঝায় ভিজিএস মাইনাস ভিটি। ঠিক আছে, সরি, এটা হচ্ছে আমি এসি প্লাস ডিসি করে দিই এরকম কিছু, তাই না? ভিজিএস মাইনাস ভিটি, এসি প্লাস ডিসি করে দিয়েছি ছোট হাতের ভি দিয়ে বড় হাতের জিএস দিয়ে। সো এখন এই ভ্যালুটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি এবং এই ভ্যালুটা যদি বসায় দেই, আমি যে ডিসি প্লাস এসি এই ভ্যালুটা বসায় দিই, তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম কিছু একটা হয়ে যাবে। ইকুয়েশন যদি এরকম কিছু একটা হয়, তারপর আমি যেই কাজটা করতে পারি, আমি একটা ট্রিক খেলবো, ছোট্ট একটা ট্রিক খেলবো। সেই ট্রিকটা হচ্ছে আমি এই অংশটা আর এই অংশটা মিলে এটাকে এ ধরে নিচ্ছি এবং পরে আরেকটা অংশকে বি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এ হচ্ছে এই অংশটা আর বি হচ্ছে আমার ছোট হাতের ভিজিএস টা যদি ধরে নেই। এরপর আমি যদি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র ভাঙাই, যেটা নাকি আমার কি এ স্কয়ার মাইনাস 2ab, তারপর কত প্লাস বি স্কয়ার, নাকি নাকি ভুলে গেছি বন্ধের মধ্যে সব ফরম্যাট হয়ে গেছে। আচ্ছা, এই সূত্রটা যদি ভাঙাই,
দেখেন a স্কয়ার বলতে কিন্তু এই যে ভিজিএস মাইনাস ভিটি যেটা আমি ধরে নিয়েছিলাম, এই যে দেখা যাচ্ছে a স্কয়ার, এবং তার সাথে কিন্তু এই টার্মটা সবগুলোই গুণ আকারে আছে। তো তার জন্য যে জিনিসটা ঘটেছে, এইখানে এই টার্মটা তৈরি হয়েছে পুরোপুরি a স্কয়ারের ফলে, এবং বি স্কয়ারের জন্য হাফ কেন গুণ হওয়ার পরে এই অংশটা তৈরি হয়েছে, এবং 2ab যে অংশটা 2ab এর সাথে হাফ গুণ হয়ে 1 হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে এই অংশটার সৃষ্টি হয়েছে। ঠিক আছে? সো এখন আমি যদি একটু ভালো করে তাকাই, আমার যে তিনটা অংশ, তিনটা টার্ম পেয়েছি ইকুয়েশন থেকে, এই টার্মটা, প্রথম যে টার্মটা, সেটা একদম স্পষ্ট তো বুঝাই যাচ্ছে এখানে কোনো এসি টার্ম নাই, বড় হাতের ভিজিএস, থ্রেশহোল্ড ভোল্টেজ। তার মানে এটা অবশ্যই অবশ্যই বায়াসিং ভোল্টেজের জন্য, তার মানে ডিসি ভোল্টেজের জন্য এই অংশটা এসেছে। মাঝখানের অংশটাতে আমার এসি সিগন্যাল এবং ডিসি সিগন্যাল দুটোই আছে, এবং পরের সিগন্যালটা, একদম লাস্টের সিগন্যালটাতে আমার শুধুই এসি সিগন্যাল আছে, কিন্তু এটার একটা স্কোয়ার আছে। এখানেই এই থার্ড টার্মটাই আমার এবার হচ্ছে আরেকটা ব্যাখ্যা, কেন আমি আসলে স্মল সিগন্যাল নিব। এটাই হচ্ছে আমার থার্ড টার্ম, এই ব্যাখ্যাটাই দিবে এখন। আচ্ছা দেখি কেন নিব। ভালো করে খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার ইনপুটে যে স্মল সিগন্যালটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার ভিজিএস এ ছিল, এবং থার্ড টার্মের ইকুয়েশনটার দিকে আমি যদি একটু ভালো করে খেয়াল করি, দেখবো এখানে ভিজিএস এর স্কোয়ার আছে, তাই না? ভিজিএস এর স্কোয়ার আছে, তার মানে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। আমার এসি সিগন্যাল, যে এসি সিগন্যালটা আমি ইনপুটে দেবো, যেটা আমি বড় করতে চাচ্ছি, সেটার স্কোয়ার হয়ে যাচ্ছে। স্কোয়ার হওয়া মানে কি, এইটা কিন্তু আর লিনিয়ার নাই, এটা আর লিনিয়ার নাই, এটা কি হয়ে গেছে, প্যারাবোলিক হয়ে গেছে, নাকি নন লিনিয়ার হয়ে গেছে, সহজ কথা যদি বলতে চাই, তাই না? সো এটা আর লিনিয়ার নাই, নন লিনিয়ার হয়ে গেছে। সো নন লিনিয়ার হয়ে গেলে কিন্তু আমি জানি যে আমার অ্যাম্প্লিফিকেশনটা, যেটা আমি চাই যে এরকম যদি দেই, আমি আসলে এরকম কিছু একটা আউটপুট চাই। আমি এরকম ইনপুট দিয়ে নন লিনিয়ার, ওইরকম তার মানে পাবো না, এরকম কিছু একটা আউটপুট চাই না, আমরা নন লিনিয়ার চাই। কাঙ্ক্ষিত আউটপুট পাবো না। রাইট, যেটা আমাদের ডিজায়ার্ড সেটা আমরা আসলে পাবো না, কাঙ্ক্ষিত যেটা আমরা পাচ্ছি না। তার মানে ভিজিএস স্কোয়ার কিন্তু আমাদের একটা বিশাল বড় ঝামেলায় ফেলে দিল। তাহলে এখন বুদ্ধিটা কি, এই ভিজিএস স্কোয়ার যাতে কোনোভাবে আমার সিগন্যাল বা আমার অ্যাম্প্লিফিকেশনে বাধা সৃষ্টি না করে, তার জন্য এটাকে বাদ দেওয়া একটা উপায় হতে পারে। এই অংশটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করবো, কিন্তু কিভাবে বাদ দিব, যদি কিভাবে? ছোট করে তাহলে স্কয়ার করলে আরো ছোট হয়ে যাবে। রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। এখন যদি আমি চিন্তা করে দেখেন, আমার ভিজিএস এর স্কোয়ার, আমি যদি সিগন্যালটাকে অনেক ছোট নেই, মিলিভোল্ট রেঞ্জে নেই, যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি 1 মিলিভোল্ট সমান সমান কিরকম, 1 মিলিভোল্ট সমান সমান হচ্ছে 0.01, 1 মিলিভোল্ট, কথার কথা, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম, 0.01001 ভোল্ট, 1 মিলিভোল্ট সমান সমান এরকম একটা ভ্যালু নেই। চিন্তা করে দেখেন, এই ভ্যালুটা যদি স্মল সিগন্যাল আকারে নেই, ভিজিএস এর স্কোয়ার আছে, তখন যদি এইটার স্কোয়ার হয়ে যায়, তখন এটা কিন্তু আরো আরো ছোট হয়ে যাবে, তাই না? 0. হয়তোবা 0.000 এন্ড সো অন, 4.01। আরো ছোট হয়ে যাবে। রাইট রাইট, আরো ছোট হয়ে যাচ্ছে, সিগন্যালটা আরো ছোট হয়ে যাবে। সিগন্যালটা যদি আরো ছোট হয়ে যায়, তাহলে এই টার্মটা একে তো ছোট হলোই, তাও আবার কি 0.5 দিয়ে গুণ হচ্ছে, তার মানে কি আরো ছোট হয়ে যাচ্ছে। একে তো হচ্ছে মিলিভোল্টের সিগন্যালটা নিয়েছিলাম এমনিই ছোট, তারপর স্কোয়ার করে আরো ছোট হলো, তারপরে আবার সেটাকে 2 দিয়ে ভাগ করতেছি, তার মানে সিগন্যালটা আরো ছোট হয়ে গেল। তারপর আবার কেএন তো আছেই, কেএন যেই ভ্যালুটা সাধারণত মিলিভোল্ট রেঞ্জে থাকে, তো সেটার কারণে সিগন্যালটা আরো ছোট হয়ে যাবে এই থার্ড টার্মটা। তার মানে মোটামুটি আমি ধরতেই পারি এই টার্মটা আসলে কি হয়ে যাবে, নেগলিজিবল হয়ে যাবে। কখন? যদি আমরা ভিজিএস টা কি নেই, স্মল নেই। এটাই ছিল আমার দ্বিতীয় ব্যাখ্যা, যে কেন আসলে আমরা স্মল সিগন্যাল নিব। আমরা আসলে চাইলেও বড় সিগন্যাল নিতে পারবো না, নিলেই আমাদের লিনিয়ারিটি আর মেনটেন করবে না, তখন নন লিনিয়ার হয়ে যাবে। এটা বোঝা যাচ্ছে? সো এই ছিল হচ্ছে আমাদের ব্যাখ্যাটা, যে আমাদের লিনিয়ার অ্যাম্প্লিফিকেশনের ব্যাখ্যাটা। এখন এইখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট তাহলে আমরা টার্মে চলে আসতে পারি। তাহলে আমি এই টার্মটা বাদ দেওয়ার জন্য স্মল সিগন্যাল নিচ্ছি, তো এখন এটা নিয়ে আমার টেনশন করার দরকার নেই, এবং এই টার্মটা হয়ে যাচ্ছে আমার ডিসি কম্পোনেন্ট। এবং তাহলে বাকি থাকলো এই একটাই টার্ম, যেখানে নাকি আমার একটা এসি কম্পোনেন্ট আছে ভিজিএস, তাই না? তাহলে এই কম্পোনেন্টটাই এখন আমার এসি কারেন্টটাকে রিপ্রেজেন্ট করবে। এই অংশটা করবে ডিসি কারেন্ট। দেখেন এটা একটা কারেন্টের ইকুয়েশন, ডিসি কারেন্ট, এটা তাহলে একটা কারেন্টের ইকুয়েশন হবে, যেটাকে আমি বলতেছি
এসি কারেন্ট। তাহলে এই যে বাঁ দিকের আইডিটা ছোট হাতের আই বড় হাতের ডি, তার মানে এসি প্লাস ডি ডিসি, আসলে বুঝাচ্ছি আমি এরকম কিছু একটা ডিসি কারেন্ট প্লাস এসি কারেন্ট। সেই এসি কারেন্টটাই হচ্ছে আমার এটা। এটা বুঝতে পেরেছি? এটা যদি বুঝতে পেরে থাকি, কোনো কোশ্চেন আছে এই পর্যায়ে? আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলেন, তরু কি প্রশ্ন? ও তরু প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, ওকে গুড, ভেরি গুড। এসি আচ্ছা, সিগন্যালটা কিভাবে বুঝবো কোনটা কি? এসি সিগন্যালটা ওই যে আমরা এর আগের স্লাইডে, আমরা তো অ্যাম্পলিফিকেশনের জন্য চাচ্ছি, চিন্তা করে দেখেন এর আগের স্লাইড গুলোতে আমি এক্সপ্লেন করেছিলাম যে আমি কিন্তু ইনপুটে, ভালো করে খেয়াল করেন, আমরা ইনপুটে একটা এসি সিগন্যাল দিয়েছিলাম। সেই এসি সিগন্যালটারই কথা আমি বলতেছি, ছোট হাতের ভিজিএস। ঠিক আছে, এটা আমরা বাইরের থেকে দিব। ঠিক আছে, যেমন হতে পারে আপনার হার্ট রেট, আপনার হার্টের রেটটা, হার্টবিটটা, যেটাকে আমরা বলে থাকি পিকিউআরএস কমপ্লেক্স বলে থাকি, এটা দেখতে এরকম কিছু একটা। ঠিক আছে, এই পিকিউআরএস কমপ্লেক্সটা এত ক্ষুদ্র যে এটা আসলে খালি চোখে দেখা যায় না, এটা অ্যাম্পলিফিকেশন এবং নয়েজ ক্যান্সেলেশনের প্রয়োজন পড়ে। সো তখন এরকম কিছু একটা, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা একদম এক্স্যাক্টলি এটাই হবে এমন না, এরকম একটা প্র্যাকটিক্যাল উদাহরণ বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি যে এই হার্টের সিগন্যালটাই তখন এরকম একটা অ্যাম্পলিফায়ার সার্কিটের মধ্য দিয়ে পাস করা হয়, এসি সিগন্যাল হিসেবে দেওয়া হয়, এবং এটা যেহেতু অনেক ছোট রেঞ্জে থাকে, মিলিভোল্ট রেঞ্জে থাকে, তাতে আমাদের সব কন্ডিশন সে মেনে যায় এবং সিগন্যালটা লিনিয়ার হয়। লিনিয়ার হওয়ার দরুন আমরা একটা লিনিয়ার অ্যাম্পলিফিকেশন পাই, যার মাধ্যমে তখন আমরা একটা বড় পিকিউআরএস কমপ্লেক্স পাই, যেটা নাকি প্রথমে ছোট থাকে, এরকম একটা ইয়ার থেকে আমরা হয়তো বা বড় একটা পিকিউআরএস, সুন্দর হয়নি আঁকাটা, কমপ্লেক্স পাবো, যেটা নাকি ডাক্তাররা দেখে পড়তে পারবে। বুঝাচ্ছে? সো আমার এসি সিগন্যালটা আমরা বাইরের থেকে দিব। যখন আমি ডিসি বায়াসিং করে ফেলেছি তখন আমি এসি সিগন্যালটা বাইরের থেকে দিব। এবার আমি একটু আসি। সো আমি বুঝতে পারলাম এটা আমার ডিসি কারেন্ট, এটা আমার এসি কারেন্ট। এখন আমি একটু এসি কারেন্ট নিয়ে কথা বলবো। তাহলে এসি কারেন্ট, আচ্ছা যে প্রশ্নটা করেছিলেন তার কি ক্লিয়ার হয়েছে? কেন মানে এসি এসি কারেন্টটা কি বা এসি ভোল্টেজটা কোথা থেকে আসলো, তার কি প্রশ্নের উত্তরটা পেয়েছি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড, ওকে থ্যাংক ইউ। আচ্ছা এবার আমি আসি। আমরা কিউ পয়েন্টকে রেফারেন্স ধরবো? ইয়েস ইয়েস, কারণ আপনি চিন্তা করে দেখেন, আমি আবার একটু যদি পিছনে ফেরত যাই, তাহলে আপনি খেয়াল করে দেখেন কিউ পয়েন্ট অবশ্যই আমার বায়াসিং করতেই হবে। বায়াসিং করে আমার মোটামুটি কিউ পয়েন্টটাকে মাঝ বরাবর আনা উচিত, তাহলেই কিন্তু আমি দুই দিকে সুন্দর, এই যে দেখেন এ আর বির মাঝখানে একটা সুন্দর বাউন্ডারি পাবো, যেখানে আমার সিগন্যালটা বড় হতে পারবে। ঠিক আছে, যদি আমি এক কর্নারে নিয়ে যাই তাহলে কিন্তু সিগন্যালটা এইদিকে আর বড় হতে পারবে না, বা এই কর্নারে নিয়ে গেলে সিগন্যালটা এইদিকে বড় হতে পারবে না। লেগ রুম আর হেড রুমের যে ক্লিপ অফ আর ডিস্টরশনের যে ব্যাপারটা ঘটবে, সেটা ঘটবে এসি সিগন্যালের ক্ষেত্রে। ঠিক আছে, এই ব্যাপারগুলো ঘটবে, আর নন লিনিয়ারিটি তো চলেই আসবে। আর বেসিক্যালি স্যার হচ্ছে কিউ পয়েন্টটাকে যদি আমি এ দিকে বা বি দিকে নিয়ে যাই, তাহলে আমার অ্যাম্পলিটিউডটা বোথ সাইড ইকুয়াল হচ্ছে না, তাহলে আপার লেভেল হ্যাঁ, অথবা রাইট লোয়ার রাইট, কেস দুই সাইডে কোথাও না কোথাও আমার কেটে যাচ্ছে। কেটে মানে আপনি যদি বি এর কাছাকাছি নেন, তার মানে এই জি, অংশটা এই দিকে কোথাও নেন, তাহলে কেটে কিন্তু দেখেন এটা ট্রায়াল রিজনে ঢুকে যাচ্ছে, কেটে যাবে না, জি ডিস্টরশন জি হবে, তখন কিন্তু মসফেট চালু। ডিস্টরশন। কিন্তু যদি আপনি এ এর কাছাকাছি নেন, তখন কিন্তু এই জায়গাটায় মসফেটটা বন্ধ, তাই না? এই জায়গাটায় কিন্তু মসফেটটা বন্ধ, তখন কিন্তু ডিস্টরশন হবে। এই জায়গাটায় মসফেটটা বন্ধ, তখন ডিস্টরশন না, তখন ক্লিপড অফ হবে। ঠিক আছে, আম, তখন আর কি হেডরুম, যেটাকে আমি বলছি হেডরুম ক্লিপ অফ হয়ে যাবে, মাথা মাথা কেটে যাবে আর কি সিগন্যালের। ঠিক আছে, সো এই জিনিসগুলো ঘটবে। আর আরেকটা জিনিস, আচ্ছা এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমি, ঠিক আছে স্যার আমি দিলামই না, আমি আমি বললাম আমি এসি সিগন্যাল আমি করলামই না, আমি ডিসি বায়াসিং করলামই না, তাহলে কি হবে? একটু চিন্তা করে, তাহলে শুরুতেই চিন্তা করে দেখেন, আপনি শুরুতেই এসি সিগন্যাল দিচ্ছেন, তখন আপনার পয়েন্টটা, কিউ পয়েন্টটা শুরুতেই জিরোতে, তাই না? তখন যদি আপনি একটা ছোট্ট এসি সিগন্যাল দেন, একটা যেই ঘটনাটা, ছোট একটা যদি এসি সিগন্যাল দেন আপনি, যে ঘটনা ঘটবে, বাকি পজিটিভ অংশটার জন্য সেটা হচ্ছে লাগা ট্রায়াড রিজনে চলে যাবে, চালু হবে। পজিটিভ অংশটার জন্য সেটা ট্রায়াড রিজনে চালু হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভের জন্য ট্রায়াড রিজনে চালু হবে, কিন্তু নেগেটিভ রিজনটা যেটা আমি দেখতে পারতেছি, নেগেটিভের জন্য কি হয়ে যাবে, আবার কাট অফে চলে যাচ্ছে। কারণ
গেটে নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে। এটা কি নেগেটিভ ভোল্টেজ? এটা পজিটিভ ভোল্টেজ। পজিটিভের জন্য গেটে পজিটিভ ভোল্টেজ যাচ্ছে, এই ট্রায়াড রিজনে চালু হবে। আর নেগেটিভের জন্য কি হবে? সেই গেটে নেগেটিভ ভোল্টেজ যাচ্ছে, এন টাইপ মসফেটে নেগেটিভ ভোল্টেজ গেটে গেলে কি হবে? কাট অফ থেকে যাবে, কারণ থ্রেশহোল্ডের নিচে, তাই না? সো এই কারণে আপনি ডিসি বায়াসিং ছাড়া আসলে অ্যামপ্লিফিকেশন সম্ভব না। এর জন্য আমরা কি করে নিই? ডিসি বায়াসিং দিয়ে আসলে মসফেটটাকে আগে চালু করে স্যাচুরেশন রিজনে একটা সুন্দর কিউ পয়েন্ট সিলেক্ট করে নেই, তার উপরে আমরা সুপার ইম্পোজ, কথাটার অর্থ হচ্ছে মানে শব্দটা হচ্ছে সুপার ইম্পোজ, যোগ করে দিই একটা এসি সিগন্যাল, যাতে আমরা অ্যামপ্লিফিকেশন পেতে পারি। বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন আবার আমরা ফেরত যাই আগের টপিকটাতে। সো এই যে এই জায়গায় আমি ছিলাম। সো এই জায়গাটায় আমি আবার যদি একটু রিপিট করি, আমার এসি কম্পোনেন্টটা নিয়ে একটু কথা বলি, একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে আমার ছোট হাতের আইডি এসি কারেন্ট, যেটাকে আমি বলতেছিলাম। সো এটা ছিল কেএন ভিটি কে আমি ভিওভি বলতে পারি, কেএন ভিওভি ইনটু ছোট হাতের ভিজিএস। আচ্ছা আচ্ছা, ট্রান্সকন্ডাক্টেন্সের নাম তো মনে হয়, সরি, কন্ডাক্টেন্সের নাম তো সবাই শুনেছেন। রেজিস্ট্যান্সের বিপরীতই হচ্ছে কন্ডাক্টেন্স। রেজিস্ট্যান্স মানে কি? ভোল্টেজ বাই কারেন্ট। আর কন্ডাক্টেন্স মানে কি? তাহলে উল্টা, কারেন্ট বাই ভোল্টেজ। এখন এই কোয়েশ্চেনটাকে যদি আমি তাই করি, ভিজিএস টাকে আইডি নিচে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে গেল? একটা কন্ডাক্টেন্স হয়ে গেল না? এবং আরো অদ্ভুত ব্যাপার, এই কন্ডাক্টেন্সের একটা বৈশিষ্ট্য খেয়াল করে দেখেন, আমার আইডিটা কিন্তু আউটপুটের দিকে, আউটপুট কারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার আউটপুট। আর আমার ভিজিএসটা কিন্তু ওই যে আমার স্মল সিগন্যালটা, মানে আমার ইনপুট ভোল্টেজ, তাই না? তো একটা আউটপুট একটা ইনপুট, তার মানে যখন একটা মানে কোয়ান্টিটিতে ইনপুট এবং আউটপুট দুইটাই থাকে, তখন সেটাকে কিন্তু আমরা ট্রান্সফার কথাটার দ্বারা প্রকাশ করি। তাহলে একই ভাবে এই ইকুয়েশনটা তখন প্রকাশ করতেছে একটা ট্রান্সফার কোয়ান্টিটি এবং একই সাথে কন্ডাক্টেন্স। তার জন্য এই দুইটা শব্দকে, ট্রান্সফার এবং কন্ডাক্টেন্স, দুইটাকে একত্রিত করে আমরা এই নতুন শব্দটাকে বলতে পারি কি? ট্রান্সকন্ডাক্টেন্স, যেটাকে আমি জিএম দ্বারা প্রকাশ করতে পারতেছি। তাহলে দেখেন, জিএম এর জন্য আমি একটা সূত্র পেয়ে গেলাম, জিএম ইজ ইকুয়ালস টু কেএন ইনটু ভিওভি, তাই তো? এখন আমি যদি নেক্সট স্লাইডে চলে যাই, এখানে আমি আপনাদের সুবিধার জন্য এই জিনিসটা উল্লেখ করে দিয়েছি, দেখতেই পারবেন। জিএম ইজ ইকুয়ালস টু কেএন ইনটু ভিজিএস মাইনাস ভিটি, তার মানে হচ্ছে ভিওভি, যেটাকে আমরা বলতেছি এই যে ভিওভি যেটা, ঠিক আছে? এই জিনিসটা, এটাকে আমরা ট্রান্সকন্ডাক্টেন্স বলে থাকি। এটা মসফেটের গেইন বের করার জন্য বা অ্যামপ্লিফিকেশন বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, কেউ কি আমাকে একটু একটা হিন্টস দিতে পারবেন যে এখন কয়টা বাজে? আমি আসলে টাইমের 9:51 স্যার, 9:51। 9:51। সো আমাদের হাতে রাফলি 9 মিনিটের মতো আছে, তাই না? আচ্ছা, ঠিক জি আছে, আমরা স্যার। একটু এগিয়ে যাই তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমি সামনে যাই। নেক্সট স্লাইডে যদি চলে যাই, এবার আমি একটু বায়াসিং নিয়ে কথা বলি। আমাদের কাছে বেশ কিছু বায়াসিং আছে। এই যে আমি বায়াসিং এর যে কথা বললাম, ডিসি আমরা দেখেছি যে কমন সোর্স যেই একটু আগে সার্কিটে অ্যানালাইজ করলাম, সেই সার্কিটে আমরা গেটে ডিসি বায়াসিংটা করেছি একটা সিম্পল ডিসি সোর্স দিয়ে। সেটাকে আসলে এই বায়াসিংটা বলা হয়ে থাকে ডিসি বায়াসিং। যেটা আমি দেখিয়েছি সেটা আসলে ছিল ফিক্সড ভিজিএস বায়াসিং, মানে গেট থেকে সোর্সের মধ্যে আমি একটা ফিক্সড ডিসি ভোল্টেজ দিয়েছিলাম একটু আগের সার্কিট সেটা। কিন্তু এই বায়াসিংটা আসলে খুব একটা ভালো না। আরো অন্যান্য অনেক বায়াসিং আছে, আপনারা দেখতেই পারতেছেন। বায়াসিং বাই ফিক্সিং ভিজি এন্ড কানেক্টিং আর রেজিস্ট্যান্স ইন দ্য সোর্স, তার মানে সোর্স একটা রেজিস্ট্যান্স থাকবে, অথবা হতে পারে বায়াসিং ইউজিং এ ড্রেন টু গেট, মানে ড্রেন আর গেটের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকবে, ফিডব্যাক রেজিস্ট্যান্স, অথবা একটা ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্ট হবে। এটা আমরা দেখবো, এটাকে ভোল্টেজ ডিভাইডার বায়াসিং বলে এবং খুবই পপুলার। এই লাস্টের বায়াসিংটা খুবই পপুলার বায়াসিং এবং একটা প্র্যাকটিক্যাল বায়াসিং, এটা নিয়ে আমরা কথা বলবো। দেখি সামনে যাই। এবার বিভিন্ন বায়াসিং এর এফেক্টটা একটু যদি দেখি খুব শর্টকাটে। যদি আপনি যে এতক্ষণ যেই বায়াসিং এর কথা বললাম, এতক্ষণ যেই গেটে একটা সিম্পল ডিসি সোর্স দিলাম, তার মানে বায়াসিং বাই ফিক্সিং ভিজিএস, গেট থেকে সোর্সে ভোল্টেজ ফিক্স করে দিয়ে, এই ধরনের বায়াসিং করলে বেশ বিপদ হয়। বিপদটা কিরকম? বিপদটা হয় যদি দুইটা একই ধরনের, ধরেন আপনার মসফেটটা পুড়ে গিয়েছে, কোনো কারণে আপনার অ্যামপ্লিফায়ারের মসফেটটা পুড়ে গিয়েছে এবং একই মডেলের আরেকটা মসফেট আপনি বসাইতে চাচ্ছেন। এখন যখন একই ব্যাচে মসফেট গুলো তৈরি হয়, একই মডেলের মসফেট গুলো তৈরি হয়, একই মডেল যদিও, কিন্তু
ব্যাচ আলাদা হতে পারে বা একই ব্যাচ হতে পারে, তাদের কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজের পরিবর্তন ঘটে, যদিও তারা মডেল একই। তাহলে একটার হয়তোবা থ্রেশহোল্ড ভোল্টেজ হয়তোবা 1 ভোল্ট হলেও অন্যটার যে 1 ভোল্টই হবে আপনি শিওর না, অন্যটা 1.1 হইতে পারে, 1.5 হইতে পারে, 0.8 হইতে পারে, বিভিন্ন রকম হতে পারে। সো যেই ডিভাইসটার থ্রেশহোল্ড ভোল্টেজ কম সেটা কিন্তু আগে চালু হয়ে যাবে, এবং যেই ডিভাইসটার থ্রেশহোল্ড ভোল্টেজ বেশি সেটা কিন্তু পরে চালু হবে। তাহলে অদ্ভুত ব্যাপার যে আপনার একটা নির্দিষ্ট সার্কিট যেখানে আপনার মসফেটটা পুড়ে গিয়েছে, জাস্ট আপনি সেটা খুলে আপনি যদি একই মডেলের মসফেট সাবস্টিটিউট করেন, কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ ভিন্নতার কারণে আপনার কি হয়ে যাবে, কারেন্টের ভ্যালুর একটা বিশাল পরিবর্তন ঘটবে এই ধরনের বায়াসিং এ, ভিজিএস বায়াসিং এর ক্ষেত্রে। তাতে যে জিনিসটা হবে, আপনি যেরকম কিউ পয়েন্ট চাচ্ছিলেন সেরকম আপনি নাও পেতে পারেন, কারণ আপনার কারেন্টের ভ্যালুটা পরিবর্তন ঘটছে। ঠিক আছে, এটা একটা বিশাল বড় সমস্যা হয়ে যায় বায়াসিং বাই ফিক্সিং ভিজিএস। এর জন্য আসলে আমরা এই মেথডটা ইউজ করে থাকি না। ঠিক আছে, তো এর পরের ইয়াতে আমি চলে যাই। যদি আমি এখন একটা সোর্সে একটা রেজিস্ট্যান্স ফিট করে দেই তাহলে কি হবে? একই জিনিসটা বললাম যে গেটে আমি একটা ডিসি সোর্স অ্যাড করব আগের মতোই, কিন্তু সোর্সে আমি একটা রেজিস্ট্যান্স দিলে কি হয়ে যায়? একই উদাহরণটা যদি দেই, ধরেন যদি থ্রেশহোল্ড ভোল্টেজ কম হয়, কম হওয়ার জন্য আগে আগে চালু হয়ে গেল একটা ডিভাইস, তার জন্য যদি কারেন্টটা বেশি হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ কম, তাহলে কারেন্ট বেশি হবে, স্ট্রংলি চালু হবে, কারেন্ট বেশি হবে। কারেন্ট যদি বেশি হয়ে যায়, কারেন্ট বেশি হয়ে গেলে দেখেন একটা ইকুয়েশন ভালো করে খেয়াল করেন, ড্রেনের দিকে একটু ভালো করে যদি আপনি তাকান, একটা ইকুয়েশন আপনি উপরে লিখে দিয়েছি, VGS is equals to VG minus VS, that means কি VG minus VS টা হচ্ছে এই পয়েন্টটা, VS মানে হচ্ছে ID into RS, যেহেতু ID এর ভ্যালু বেড়ে গিয়েছে তার মানে এই ভোল্টেজ ড্রপের পরিমাণটাও বেড়ে যাবে, তার মানে গেট থেকে সেই ভ্যালুটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে, তার মানে গেট টু সোর্স ভোল্টেজ কমে যাবে। এই গেট টু সোর্স ভোল্টেজ কমে যাওয়ার ফলে আবার কিন্তু কারেন্টটা একটু কমে যাবে। তার মানে এই ধরনের যখন আমরা আগের মতোই খালি সোর্সে একটা নতুন রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে আপনার কিন্তু কিউ পয়েন্টটা খুব বেশি পরিবর্তন হবে না, সামান্য পরিবর্তন হবে। তার মানে আপনি একটা মসফেট নষ্ট হয়ে গেল, একই মডেলের অন্য একটা মসফেট যদি এই বায়াসিং থেকে থাকে আপনি চেঞ্জ করে বসাইতে পারবেন। তাতে হবে কি, আপনার কিউ পয়েন্টে একটু শিফট হতে পারে কিন্তু খুব বেশি শিফট হবে না। এইখানে এটা দেখাই যাচ্ছে, ID1 আর ID2 এর একটা ছোট এক্সাম্পল দেখা যাচ্ছে। আচ্ছা, এবার চলে যাই নেক্সট স্লাইডে, নেক্সট বায়াসিং, যেটাকে আমরা বলছি ক্লাসিক্যাল ডিসক্রিট সার্কিট বায়াস অ্যারেঞ্জমেন্ট। এইটার ক্ষেত্রে আসলে আমি যেটা বলবো, এটা আসলে দুইটা ভোল্টেজ সোর্স দিয়ে করা হয়ে থাকে, কিন্তু আবার অনেকটা এভাবেও করা যায় যে আমি কি করতে পারি যে একটাই ভোল্টেজ সোর্স ইউজ করলাম একদিকে, অন্যদিকে গ্রাউন্ড করে দিলাম, এবং গেটের দিকে আমি কি করলাম, একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট বসাই দিলাম, এবং সোর্সের দিকে আমি একটা সোর্স রেজিস্ট্যান্স কানেক্ট করছি কিন্তু আমার। ঠিক আছে, তো এই ধরনের সার্কিটকে আমরা সাধারণত ক্লাসিক্যাল ডিসক্রিট বায়াসিং সার্কিট বলি, অথবা এই সার্কিটটাকে অনেকবার এইভাবেও পেতে পারেন যে ড্রেনে একটা পজিটিভ ভোল্টেজ, সোর্সের দিকে একটা নেগেটিভ ভোল্টেজ কানেক্ট করা। ঠিক আছে, এই ধরনের সার্কিটও ক্লাসিক্যাল বায়াসিং বা ডিসক্রিট সার্কিট বায়াস ম্যানেজমেন্ট বলা হয়, এবং এইটা আপনার খুবই কমন এবং প্র্যাকটিক্যালি এই সার্কিটটাই ব্যবহার করা হয়ে থাকে। এর পরের বায়াসিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি, এই বায়াসিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে অনেকটা খুবই সিম্পল, যে কিছুই না, দেখেন আপনার গেট এবং ড্রেনের মাঝখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স বসানো আছে। আর 3 মিনিট বাকি আছে স্যার। ওকে ওকে, আমি শেষ করে দিব, আমাকে জাস্ট শেষ হলে আমাকে একটু বলেন, রিমাইন্ড করে দিন, ঠিক আছে, রিমেম্বার করে দিন। সো আমি এখানে একটা রেজিস্ট্যান্স বসাচ্ছি, সেটাকে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স বলছি, আরজিটাকে ফিডব্যাক রেজিস্ট্যান্স বলা হয়। সো এটা একটা ভালো বায়াসিং, কিন্তু এটার একটা সবচেয়ে বড় সমস্যা, ড্রব্যাক, সেটা হচ্ছে লাগে এই আরজির কারণে গেইনটা কমে যায়। আমরা কিন্তু জানি যে গেটে কিন্তু কোনো কারেন্ট ঢুকে না মসফেটের, তাই না? তাহলে আসলে ড্রেন থেকে গেটের দিকে কোনো কারেন্ট আসলে যাবে না, কিন্তু মজার ব্যাপার ড্রেন এবং গেটের মধ্যে ভোল্টেজটা ঠিকই সেম থাকবে, যেহেতু কোনো কারেন্ট যায়নি, রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, এবং যেহেতু ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তাই ড্রেন এবং সোর্সের ভোল্টেজ, ড্রেন এবং গেটের ভোল্টেজটা সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং একই ভাবে ড্রেন থেকে সোর্স মানে হচ্ছে ভিজিএস, যেটা নাকি ভিজিএস টা বলতে আমি কি বুঝাচ্ছি, ভিজিএস টা বলতে ভিডিএস, যেহেতু তাহলে এই আরডি ড্রপটা এটা বলতে ভিডিডি মাইনাস ভিডি, যেটা নাকি ভিডিডি মাইনাস আইডি আরডি। ঠিক আছে, তো একই কারণ যে আইডি যদি বেড়ে যায় কোনো কারণে, তাহলে হচ্ছে লগা
এই ভিজিএ এই মানে আইডিআরডি ড্রপটা ভিডিডি থেকে সাবট্রাক্ট হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে আমার কি হবে, কারেন্টটাকে আবার কমায় দিবে, তার মানে কারেন্টটা মোটামুটি ব্যালেন্স থাকবে। সো এটা একটা ভালো বায়াসিং, কিন্তু প্রবলেম একটাই, এটা হচ্ছে আমাদের গেইন বা আউটপুটে যে কত বড় হবে সিগন্যালটা সেটাকে ছোট করে দেয়। ঠিক আছে, এই হচ্ছে লাগা আমাদের বায়াসিং স্কিম গুলা। এই এক্সাম্পলটা আমি আসলে করাবো না, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা আমি করাবো না, কিন্তু আমি এসি অ্যানালাইসিসের একটা এক্সাম্পল করাবো। এটা আজকে আর করাবো না, আমি নেক্সট ক্লাসে এটা করাবো, যেহেতু আমাদের হাতে সময় নেই। নেক্সট ক্লাসে আমরা এই 3 বেসিক কনফিগারেশনস থেকে আমাদের লেকচারটা স্টার্ট করব। ঠিক আছে, আর আপনারা ইচ্ছা করলে এর মধ্যে লেকচারটা ভিডিও দেখতে পারবেন, আমি ইউটিউবে চেষ্টা করব আপলোড করে দেওয়ার, অ্যাভেলেবেল করে দেওয়ার, যাতে আপনারা যখন তখন দেখতে পারেন। আর একই সাথে আমি বলবো যে আপনারা আপনাদের জানার জন্য এই এক্সাম্পল 9 যেটা আমি বলতেছি, সেটা ইচ্ছা করলে আপনারা করতে পারেন। ঠিক আছে, এইখানে যেই কাজটা করেছে আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দেই। এটা এখানে একটা সার্কিট আছে, এখানে র্যান্ডমলি জাস্ট ধরে নিয়েছে, সরাসরি ধরে নিয়েছে স্যাচুরেশন রিজনের জন্য আমার ড্রেনে আমার আমার যে সাপ্লাই ভোল্টেজটা হবে, সাপ্লাই ভোল্টেজের 1/3 ড্রপ, 1/3 মানে কত, 15 ভোল্টেজের 1/3 মানে 5 ভোল্টেজটা ড্রপ হবে ড্রেনে, বাকি 5 ভোল্টেজ ড্রপ হবে সোর্সে। ধরে পরে এই দুটো আর ভ্যালু, একটু টাইম বাড়াইতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার এখন বন্ধ হয়ে যাবে স্যার। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এটা হচ্ছে নিজেরা বাসায় এটা একটু দেখতে পারেন, এই এক্সাম্পল 9টা। আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের এই 3 বেসিক কনফিগারেশন থেকে স্টার্ট করব। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস জয়েন করার জন্য। তাহলে নেক্সট ক্লাসে আপনারা একটু প্রিপেয়ার হয়ে আসেন, তাহলে সুবিধা হবে। আমাদের নেক্সট ক্লাসটা কিন্তু Yes. বৃহস্পতিবারে, 2 দিন মানে একদিন পরেই আসলে, তাই না? তো এটা একটু মাথায় রাখেন। ঠিক আছে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর পার্টিসিপেশন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে বলবেন, করবেন, ভিডিওতে উল্লেখ করলেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস। আর স্যার ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিন। হ্যাঁ দিয়ে দিচ্ছি, আমি এখনই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব। আপনাদের বন্ধু বান্ধব যারা জয়েন করতে পারে তাদেরকে একটু বলবেন চেষ্টা করতে নেক্সট ক্লাস থেকে জয়েন করার, আর পারলে ভিডিওগুলো দেখে নিতে। ঠিক আছে, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ভেরি Yes, মাচ। sir. আমি ভিডিও শেষ করতেছি, থ্যাংক ইউ।